স্ক্রিন শেয়ার করে নেই। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা তো গত ক্লাসে এই ফাইলটাকে সামনে রেখে তারপর কাজ করছিলাম, শুধু একটা ইয়ে ফাইল, HTML ফাইল। হ্যাঁ, তো আমরা তো আসলে এভাবে কোড করবো না। আমরা যখন কোনো ক্লায়েন্টের কোড করবো আর কি, কোনো ক্লায়েন্টের কাজ করবো, তখন তো আমরা একটা ফোল্ডার করে তাদেরকে সব কিছু জমা দিতে হবে না? কারণ একটা প্রজেক্টের ভিতরে যেমন HTML ফাইলটা আছে, তেমন ইমেজ থাকবে, ভিডিও থাকবে, অডিও থাকবে, বিভিন্ন জিনিস কিন্তু থাকবে। তো তার মানে কি, আমাদেরকে একটা ফোল্ডার করে জমা দিতে হবে। তো এই জন্য আমি যে ক্লাস 2 যেটা আমি এভাবে, হ্যাঁ, ক্লাস 2 যেমন আজকেরটা হয়ে যাবে ক্লাস 3, ক্লাস 3। তো আমরা ক্লাস 3 নামের একটা ফোল্ডার করলাম, তার ভিতরে আমরা আমাদের সমস্ত কোডগুলো রাখবো। আমি ফোল্ডারে যাই, তো এটাকে আমি দিয়ে ওপেন করলাম, বোর্ড এডিটর দিয়ে ওপেন করলাম। আজকে থেকে আমরা VS কোড করব, ভিজুয়াল স্টুডিও কোড। আমাদের যেহেতু এখন ক্লাস নেব, প্রত্যেকটা কোড এভাবে ভালো করে লিখতে গেলে অনেক সময় যাবে, আপনাদের অত বেশি শেখা হবে না। এটা থেকে কিছু আমরা শর্টকাট, মানে এটাতে কিছু অ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজ বলতে কি, আপনারা ওইটা দিয়ে কোড করবেন, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। কেন করবেন? প্রশ্ন আসতে পারে ভিতরে যে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কেন কোড করবো। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোড করবেন কারণ ওটাতে আপনাকে সব কিছু ধরে ধরে, এই যে আমরা যেমন কোড লিখতাম, খেয়াল করে দেখেন গত ক্লাসেরটা, আমি এটাকে আচ্ছা কন্ট্রোল অল দিচ্ছি। আমরা কী করতাম, এইভাবে ধরে HTML, হ্যাঁ, এভাবে করে তারপর লিখতাম। এখন দেখেন, হ্যাঁ, আচ্ছা, এটাতে এখন সব কিছু অ্যাক্টিভ হয়, এটা ছিল করলাম। এটা কিন্তু সাজেশন দিচ্ছে, খেয়াল করে HTML লেখার জন্য। আমি যখনই এখানে সেকেন্ড ব্র্যাকেটটা মানে গ্রেটার দ্যান সাইনটা দিছি, অটোমেটিক পরের লাইনটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। বা আমি যদি একটা পি ট্যাগ নিতে চাই, শুধু পি লিখে যদি ট্যাবে ক্লিক করি, খেয়াল করুন, শুধু পি লিখে যদি আমি ট্যাবে ক্লিক করি, আমার পুরো ট্যাগটা চলে আসে। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে এই ট্যাগের মানে এই VS কোডের কিছু অ্যাডভান্টেজ। কিন্তু আমরা শুরুতে এটা ব্যবহার করিনি। কেন করিনি? কারণ আপনারা যদি শর্টকাট সিস্টেমগুলো দেখেন, তাহলে আপনারা কোড করতে একটু অনীহা সৃষ্টি হবে। ঠিক আছে, শুরুতে এত শর্টকাট ভালো না। এই জন্য প্রথম ক্লাসটা আমরা VS দিয়ে করছি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। আপনারা সেটাকে একটু ফলো করবেন। আবার এটাতে আরও অ্যাডভান্টেজ আছে। শুধু যদি একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে আমি ট্যাব অথবা ইন্টারে ক্লিক করি, তাহলে দেখেন মেন একটা স্ট্রাকচার চলে আসে অটো। হ্যাঁ, স্ট্রাকচারটা কি? এই যে দেখেন, HTML কোড আসছে, হেড আসছে, বডি আসছে, বডির ভিতর থেকে এখন আমরা কোড করা শুরু করি। আর এখানে একটা টাইটেল ডকুমেন্টস নামে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সবার উপর একটা কোড আছে, ওই দিন এটা আপনাদেরকে দেখায় না, এটা হচ্ছে ডক টাইপ HTML। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে একটা HTML ফাইল জেনারেট করতেছি, মানে আমাদের যে ডকুমেন্ট টাইপ, ওই যে এক্সটেনশনটা, এটা যে HTML, এটাকে ইনিশিয়ালাইজেশন করা। হ্যাঁ, এটা। আর উপরে 3টে মেটা ট্যাগ আছে, এগুলো সম্পর্কে আপনাদের খুব বেশি একটা কনসার্ন না হলে চলবে। এগুলো সব ফাইলে এই 3টা লাইন থাকবেই, এটা আপনাদের মুখস্থ করার দরকার নাই, এটাকে বেশি কিছু বোঝারও নাই। হ্যাঁ, আমি এমনিতে একটু যদি বলে দেই, তাহলে এখানে একটা লেখা আছে, এটা 3টা হচ্ছে মেটা ট্যাগ, এগুলোকে বলা হয় মেটা ট্যাগ। আপনি দিলে পারেন, না দিলেও পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো দিতে আপনি বাধ্য হন, আপনি চাইলে এগুলো কেটে দিতে পারেন, আপনি দিচ্ছেন। আর যদি রাখতে চান, আপনার ভিতর প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো কি। আমি তো প্রথমটা বললাম, একটা বাড়তি জিনিস আছে, এটা হচ্ছে ডক টাইপ HTML। হ্যাঁ, এটাকে আপনারা নোটপ্যাডে হাতে হাতে লিখবেন, শর্টকাটের দরকার নেই। এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট টাইপ HTML, এটা বুঝছে। আর এখানে এটা তো বুঝছে না, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আর এখানে আছে একটা মেটা ট্যাগ, এখানে লেখা আছে UTF-8 ক্যারেক্টার সেট। এটা অনেকে চ্যাট সেট বলে আর কি, এটা আসলে মূলত হচ্ছে ক্যারেক্টার সেট UTF-8। এটা হচ্ছে ইউনিকোড, আমরা যাতে আমাদের ফাইলে যাতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এই জন্য এটা লিখতে হয়, বাংলা, হিন্দি, আরবি। হ্যাঁ, এই জন্য এটা লিখতে হয় ক্যারেক্টার সেট UTF-8। আর এটা হচ্ছে আমাদের এই সাইটটা যেন ওই যে ইন্টারনেট এক্সপ্লোরার EDGE-তে সাপোর্ট করে। খেয়াল করেন, ইন্টারনেট এক্সপ্লোরার EDGE নামক আমাদের যে ব্রাউজার, হ্যাঁ, সেই ব্রাউজারে যাতে সাপোর্ট করে, সেজন্য
এই ট্যাগটা লিখতে হয়। আর এটা হচ্ছে মেটা VO4 ট্যাগ। এটাতে কাজ হচ্ছে কি, আমরা যখন মোবাইলে অথবা কম্পিউটারে প্রথম যখন আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে ব্রাউজ করব, তখন যাতে স্ক্রিনের সাথে এটা, হ্যাঁ, অতিরিক্ত জুম না হয় অথবা জুম লেস না হয়, হ্যাঁ, এই জন্য এটা দিতে হয়, মানে ভিউ কোডটা যাতে স্ক্রিনের সাথে লেগে থাকে। মানে এই জন্য আমরা এখানে ইনিশিয়াল স্কেল 1.0 করে দিছি। এটা বেশি করা যেতে, কমও করা যেতে, বেশি দিলে এটা জুম আকারে আসবে, কম দিলে জুম আউট হবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে যাতে স্ক্রিনের সাথে ফিট থাকে, মানে সাইটটা যাতে রেসপন্সিভ হয়। আর রেসপন্সিভ নিয়ে আমরা অনেক কথা বলবো, হ্যাঁ, একটু টুকে রাখতে পারেন। আর এটা হচ্ছে আমাদের যাতে, হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরারে সুন্দর মতো আমাদের সবগুলো ট্যাগ আউটপুট দেখায় সেজন্য। আর এটা হচ্ছে আমাদের ভাষার জন্য, ভাষা বাংলা, আরবি, হিন্দি এইসব ভাষা যাতে, সব ভাষা যাতে সাপোর্ট করে, এই জন্য ইউনিকোড সাপোর্টের জন্য। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এখানে 4টা জিনিস নতুন, 1 2 3 4, এবং এগুলো সব ধরনের ওয়েবসাইটে এটা থাকবে। অতএব এটা নিয়ে আর বেশি আপনাকে কোনো মুখস্থ করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, এত বেশি মানে টেনশন করারও কিছু নাই। এটা সেখানে আপনি দেখে দেখে লিখবেন, একদম দেখে দেখে। আপনি ওইখানে কোনো শর্টকাট নাই, এবং আমি রিকমেন্ড করবো আপনার ওইটাই বেশি আরও কয়েক ক্লাস ইউজ করেন। কারণ কি, আপনি শর্টকাট ইউজ করতে গেলে তো কোড ভালোভাবে প্র্যাকটিস হবে না, এটা বুঝতে পারছেন? আপনারা নোটপ্যাড দিয়ে করেন, কিন্তু আমি যদি এখন প্রত্যেকটা কোড ধরে ধরে করি, আমার আধা ঘন্টার লেকচার 3 ঘন্টা হবে, ঠিক আছে? তাই আমাকে একটু শর্টকাট করতে হবে, বাট আপনারা ধরেই শর্টকাটে যাবেন না। আবার আপনারাও যখন প্রোডাকশনে যাবেন 2-3টা ক্লাস পর থেকে আপনারা ওইটা ইউজ করবেন, হ্যাঁ, 2-3টা ক্লাস পর থেকে আপনারা ওইটাকে ইউজ করেন। আচ্ছা, তখন শিখিয়ে দিব, আর আপনারা এমনিতে পারবেন। এই যে একটা এক্সক্লামেটরি সাইন নিয়ে ইন্টার ক্লিক করলে হবে, ঠিক আছে, চলে আসবে। এটা হচ্ছে একটা বেসিক। হ্যাঁ, বলেন। তখন আপনি সেখানে এই ভাষাটা লিখে দিবেন। বাংলার জন্য বিয়ান, হিন্দির জন্য কি যেন শব্দটা আইয়ান না জানি কি জানি একটা আসে, হ্যাঁ, ওইটা লিখবেন আপনার যে মানে না, এটা তো আপনি অন্য কোনো ভাষার জন্য না, এটা হচ্ছে একদম সামগ্রিক যতগুলো ইউনিকোড ভাষা আছে ওয়ার্ল্ডের, হ্যাঁ, এটা দিলে আপনার সবগুলোই সাপোর্ট করবে UTF-8। তারপর এখন আমরা কোডে যাব। তো আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আবার কিছু শর্টকাট আছে যেগুলো নোটপ্যাডেও এখন মনে অ্যাড করছে। এই যে এখানে এই সাইনটাতে ক্লিক করলে আপনি নতুন ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, সেটা অটোমেটিক। যেমন আমি যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ইন্ডেক্স, হ্যাঁ, index.html, এই যে এখানে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি ফোল্ডারে আসেন, ফোল্ডারে দেখবেন ওইরকম একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। তো ওখান থেকে মানে এখানে হচ্ছে সব কিছু একটু শর্টকাট আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নোটপ্যাড থেকে যে চাইলে ফোল্ডার বানাতে পারি। পাশে সাইনটা হচ্ছে ফোল্ডার। আমি যদি লিখি, হ্যাঁ, আমাদের যে অ্যাসেটসগুলো থাকবে, হ্যাঁ, ইমেজ, অডিও, ভিডিও, এগুলো সবগুলোকে আমরা বলবো যে অ্যাসেটস, আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাসেটস। এই যে একটা, এটা কিন্তু ফোল্ডার, খেয়াল করে দেখেন, হ্যাঁ। তো ফোল্ডারের ভিতরে আমরা আরও কিছু ফোল্ডার করবো, এভাবে করতে পারি, নিউ ফোল্ডার, অথবা এখান থেকে ক্লিক করে বানাতে পারি। হ্যাঁ, আমরা দিলাম ইমেজেস, মানে এটার ভিতরে আমরা সব ইমেজ রাখবো, যেহেতু বহু বচন অনেকগুলো থাকবে তাই ইমেজেস। তারপর অ্যাসেটসের ভিতরে আমরা আরও একটা ফোল্ডার নেই, অডিও, ঠিক আছে, AUDIO, ঠিক আছে, সম্ভবত। এখন তো আর আপনার এখান থেকে পারবেন না, এখান থেকে তৈরি করবেন। এই যে দেখেন, অ্যাসেটস, অডিও, ইমেজেস, আমি এখান থেকে তৈরি করি একটা, তাহলে আবার অনেকে কনফিউজড হবেন। এই যে নিউ ফোল্ডার, এখানে দিবেন ভিডিও, ভিডিও। এরপরে আমরা আবার যখন HTML CSS করব, তখন আমাদের CSS লাগবে না, আমরা নিলাম একটা CSS ফোল্ডার, এর ভিতরে সমস্ত CSS ফাইল থাকবে, একাধিক থাকতে পারে তো, হ্যাঁ, এই। তারপর জাভা স্ক্রিপ্ট লিখবো, জাভা স্ক্রিপ্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে জিএস নামের একটা ফোল্ডার নিলাম। তো এগুলোর ভিতরে আমরা বিভিন্ন ফাইল, তো ধরেন ইমেজের ভিতরে আমি কিছু ইমেজ ফাইল এনে রাখি। তো পূর্বের যে ক্লাসগুলো আছে, ধরেন 16তে যদি যাই, তাহলে এখান থেকে আমি কিছু ইমেজ এনে রাখি, হ্যাঁ, এই যে ইমেজেস, এই যে এই ইমেজগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে রাখি। 2020 ইমেজেস, ইমেজ ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম, ইমেজগুলো রাখলাম। আমার একটু পরে এগুলো কাজে লাগবে, একটু পরে আমরা ইমেজ নিয়ে কাজ করবো, তো ইমেজগুলো লাগবে।
তারপর আমরা আরও দেখতে পারি 16 ব্যাচে নাই, 15 ব্যাচে আছে কিনা দেখি। এর মধ্যে অডিও আছে, এই যে এটার মধ্যে অডিও ভিডিও আছে। একটা ভিডিও আমি নিয়ে রাখলাম, নাম তো নিলে হবে না, ফাইলটা নিতে হবে। তো ভিডিও ফাইলে ভিডিওটা নিয়ে রাখি, আগে থেকে নিয়ে রাখতেছি, একটু পরে আমার কাজে লাগবে, কনফিউজড হয়ে না। হ্যাঁ, আপনাদের যাদের কথা থাকবে না মাইক্রোফোন অফ করে দিয়েন। একটা অডিও নিয়ে রাখি, অডিও মানে তো MP3 জানেন সবাই। আমি এগুলো সব ফোল্ডারে নিয়ে রাখতেছি, একটু পরে আমার এগুলো ইউজ করতে হবে। অডিও, CSS এবং জাভাস্ক্রিপ্ট এখন আমরা নিচ্ছি না, কারণ এগুলো এখন আমরা শিখবো না। ঠিক আছে, ভিডিওটা কোথায়? এই যে ভিডিও। কি বুঝতে পারেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমি তো শনিবারে ক্লাস, গত সোমবারে, সরি মঙ্গলবার আপনাদের ক্লাস, আমি তো মঙ্গলবারে ক্লাস নেইনি, ওনারা তো বলে দিছে যে বুধবারে ক্লাসটা হবে সম্ভবত। এটা তো আমি জানি না, বাট আমাকে অফিস থেকে জানাইছে যে আগামীকাল আপনার ক্লাসটা নিতে হবে। হ্যাঁ, আমাকে অফিস থেকে এটাই জানাইছে। অডিও না ভিডিও আর কি। হ্যাঁ, আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা একটু ওয়েট করেন, আমি জিনিসটা দেখতেছি, এটা তো করার কথা না। এখন এটার জন্য হচ্ছে কি, আমি আগে এটা এই জন্য দেখতেছি, বাট আপনাকে তো আমাদের সমস্ত নোটিশ তো গ্রুপে দেওয়া হবে, এখন আপনি হয়তো খেয়াল করেননি। হ্যাঁ, এমন হইতে পারে। আচ্ছা আমি তো গ্রুপে আসছি, আপনি স্ক্রিন কি দেখতেছেন? এই যে দেখেন, এখানে এখানে দেওয়া হয়েছে, স্যার ট্রাফিক জ্যামে থাকার কারণে আপনাদের আজকের ক্লাসটি আগামীকাল রাত 9টা থেকে নেওয়া হবে। আজকে ক্লাস নিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এটা তো গ্রুপেই দিবে, হয়তো সাথে সাথে সে এডিট করে দিতে পারে। হুম, এর জন্য আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে একটা গ্রুপ খুলে নেওয়ার জন্য, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ। কারণ মেসেঞ্জারে হয় কি, মেসেজ আসলে একটা নোটিফিকেশন হয়, বাট আমাদের গ্রুপে যখন কোনো ইয়ে আসে সেটার কিন্তু কোনো নোটিফিকেশন থাকে না। আপনারাই করে নেন, এটা আনঅফিসিয়ালি আপনারাই করে নেন, বাট আমাকে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না হয় আমি একটা খুলে দিব। বাট আগের ব্যাচে যারা ছিল ওনারাই অ্যাড করে মানে ইয়ে করে দিচ্ছে, আসলে আমার ওরকম সময়ও হয় না। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা একটু কনসার্ন করতেছি একটা বিষয়, যখন কোনো ফেসবুকের কোনো পোস্ট এডিট করা হয়, হ্যাঁ, যখন এডিট করা হয় তখন কিন্তু একটা লেখা থাকে ভিউ এডিট হিস্ট্রি। হ্যাঁ, এটা একটা লেখা থাকে ভিউ এডিট হিস্ট্রি, বাট এই পোস্টটা আমার মনে হচ্ছে, আমার যদি ভুল না হয়ে থাকে, যতটুকু টেকনোলজি নলেজ আছে, হ্যাঁ, ট্রাফিক জ্যামের কারণে এটা কিন্তু কোনো এডিট করা হয়নি। হ্যাঁ, এটা শুরুতে ছিল, হয়তো আপনি লক্ষ্য করেননি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা সবাই নতুন, হ্যাঁ, যদি মানে যারা আছেন আপনারা এখানে বেশিরভাগই নতুন। হ্যাঁ, টেকনোলজি সম্পর্কে সবারই নলেজ থাকে না। আপনি দেখেন আমি অনেক কিছু, এই যে ফোল্ডারটা ওপেন করছি, সেটাও আমি ওইখানে গিয়ে আবার নিউ লিখে আমি ফোল্ডারটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইছি, বাট এটা কিন্তু দেখানোর কথা না। ওয়েব ডিজাইন কিন্তু কোনো বিগিনারের কোর্স না। হ্যাঁ, এটা মেবি আমি গত ক্লাসে একটা কথা বলছি। ওয়েব ডিজাইন, এটা আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলতেছি আর কি। আমরা বুঝে নেই যে আপনারা অনেক কিছু পারেন না, বা একেবারে বেসিক কম্পিউটার এগুলো আমাদের দেখানোর কথা না, বা দেখাইলেও মানে বিশেষ কিছু যায় আসে না। কারণ হচ্ছে ওয়েব ডিজাইনটা কিন্তু আবার খুব বেশি সহজ না। হ্যাঁ, একেবারেই সহজ না ওয়েব ডিজাইনটা। মোটামুটি করে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বা একটা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ধারণা থাকার পরে তারপর হচ্ছে ওয়েব ডিজাইনটা শুরু করা যায়। হ্যাঁ, কিন্তু তারপর আমরা চেষ্টা করি যে না, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের একটু এটাতে আসার কিন্তু একটা উদ্দেশ্য থাকে। ওয়েব ডিজাইন শিখতে আসার পিছনে মেইনলি দুইটা উদ্দেশ্যে কাজ করে। প্রথমত কেউ আসে শখে, যেহেতু এটার পরে প্রোগ্রামিংটা শুরু হয়, বা অনেকে এটা বাদ দিয়েও প্রোগ্রামিং শুরু করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা থেকে শুরু হয় প্রোগ্রামিং। অনেকের আবার একটা নেশা থাকে, গেমস বানাবে অথবা বিভিন্ন সফটওয়্যার বানাবে, এরকম একটা নেশা থাকে। এই সংখ্যাটা খুবই কম, এটা ইয়াংদের মধ্যে থাকে। 18-20 বছর 25 বছর 7-এর স্টুডেন্টও কিন্তু ভর্তি হয়। আর বাকি সবারই একটা লক্ষ্য থাকে, হয় ফ্রিল্যান্সিং করবে, আর তিনটা ক্যাটাগরি করতে পারি। আর সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা আসে, ওনাদের অনেকে আছে যে কোর্সটা যখন ওনাদের সিলেবাসে থাকে, হ্যাঁ, তখন অনেকে একটু স্কিপ করে যায় বা গুরুত্ব কম দেয়, তারা এখানে সেটা কমপ্লিট করে নেয়, কারণ এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকে। হ্যাঁ, এসব মিলায় আর কি। তো এই তিন ক্যাটাগরিরও হয়। এক ক্যাটাগরি হচ্ছে শখে আসে, এই সংখ্যাটা খুবই কম, এটা হয় 5%ও হবে না। আর হচ্ছে সিএসসি ধরেন আরও এরকম যারা অ্যাসাইনমেন্ট করতে হবে অথবা এটা স্কিপ করে যায়, কেউ কেউ আছে ওয়েবে কেরিয়ার করতে চায়, এই জন্য আসে। ওই সংখ্যাটাও খুব বেশি না, সর্বোচ্চ ধরেন 20%, অর্থাৎ 25% গেল। আর বাকি 75% আসে কিন্তু ফ্রিল্যান্সিং অথবা যে কোনো একটা জব করবে, এরকম আশা থেকে আসে। তো আমরা কিন্তু এটা বুঝে আমরা একদম যেটা আমাদের দেখানো উচিত না, বা উচিত না বলতে কি, জাস্ট আমাদের ইয়ের মধ্যে পড়ে না, ডিউটির মধ্যে পড়ে না, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না, সেই জিনিসগুলো চেষ্টা করি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানোর জন্য। হ্যাঁ, বাট এই কোর্সটা কিন্তু অনেকের মন খারাপ হইলেও এটাই সত্য, এই কোর্স কিন্তু বিগিনারদের জন্য না। যে একেবারে কম্পিউটার চালাতে পারে না বা ভালো কম্পিউটার সম্পর্কে নলেজ নাই, এই কোর্সটা তার জন্য না। তার জন্য ডিফিকাল্ট না বলাটা হয়তো খারাপ দেখা যাচ্ছে, তার জন্য এই কোর্স ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা আমার জায়গা থেকে হয়তো বলাটা অনুচিত, যেহেতু এটা একটা কোচিং সেন্টার, কিন্তু তারপরে এটা হচ্ছে সত্য। তিতা হইলেও খারাপ লাগলো, এটা হচ্ছে সত্য। ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এগুলো করার জন্য একটু মোটামুটি করে কম্পিউটার সম্পর্কে ভালো নলেজ থাকা লাগে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা এবার ক্লাসে যাব। আপনি যেটা বলছেন সেটা আমি মাথায় নিলাম, এবং এটা আমি ট্রাই করব, এটা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে আপনাদেরকে সেখানে অ্যাড করে নেওয়ার জন্য। এই, আর আপনাদেরকে আমি গত ক্লাসে বলছি যে এর মধ্যে দিয়ে আপনারা একটু কম্পিউটার নলেজটাকে আরও একটু গ্যাদার করেন, হ্যাঁ, আর একটু বাড়ান। কম্পিউটার নলেজ না বাড়াইলে ওয়েব ডিজাইনের সামনে ক্লাসগুলো আরও কঠিন হবে। আজকে অনেকের একটু কষ্ট হয়ে যাবে। কম্পিউটার নলেজ বলতে আমি বুঝাচ্ছি ইন্টারনেট সম্পর্কে একটা ধারণা, কম্পিউটার কিভাবে চালাইতে হয়, ফোল্ডার কিভাবে খুলতে হয়, কপি পেস্ট, বা একটু এক্সেল সম্পর্কে ধারণা, টাইপিং সম্পর্কে ধারণা। এক্সেলটাও কিন্তু জানা থাকলে সহজ।
আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমার জায়গা থেকে আমারটুকু আমি চেষ্টা করব, বাট আপনার জায়গা থেকেও আপনি চেষ্টা করবেন গ্রুপের দিকে নজর রাখার জন্য। হ্যাঁ, আমাদের ক্লাস দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমাদের ক্লাস আজকের ক্লাসটা লম্বা, আমি শেষ করতে পারবো না। আপনি একটু মানে একটু সবাই খেয়াল করেন, সবাই সবাইকে কোঅপারেট করেন। আজকে ক্লাসটা কিন্তু বড়, আমি শুরুতেই বলে নিচ্ছি, আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা ভালো মতো শুরু করি না, মাত্র ফোল্ডার করছি। হ্যাঁ, এখনও তেমন কিছু করি নাই। আমি পিক্সেল এটা কেটে দিচ্ছি। আমরা সবসময় যখন ফাইল নিব আমরা লিখবো index.html। আপনি প্রশ্ন করতে পারেন ইন্ডেক্স কেন নিব, আমি তো যে কোনো নামে নিতে পারি ইন্ডেক্সের জায়গায়। এই উত্তর দিব আমি সবার শেষের ক্লাসে, আজকে দিব না। শুধু এটা মেনে রাখেন যে আমাদের প্রথম একটা ফাইল নিতে হবে index.html এ। এরকম HTML ফাইল আরও লাগবে, সেগুলো আমরা যে কোনো নামে নিতে পারি, বাট একটা লাগবে index.html। এটার উত্তর দিব সবার শেষের ক্লাসে। আপনি বাধ্য না, কিন্তু নিয়ম আছে কিছু। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় বলবো গুড প্র্যাকটিস, এটা করা গুড প্র্যাকটিস। এর অর্থ এখানে কিন্তু ভিডিও আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি যদি বলি আপনি index.html নিতে বাধ্য, অন্য একজন ভিডিওটা দেখলে সে বলবে যে আমি কিছু জানি না। হ্যাঁ, আমিও তো অনেক কিছু না জানি না ক্লাস নিচ্ছি। তো আমি সেই জায়গাটা আমি একটু টেকনিক্যালি এড়ায় বলবো যে গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস মানে বুঝে নেবেন এটাই করতে হবে, এটা নিয়ম। ডেভেলপার কিছু আছে আপনার কোডিংয়ের নিয়ম, কিছু আছে ডেভেলপাররা মানে ডেভেলপার কমিউনিটি এই নিয়মগুলো মেনে চলে। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা ফাইল নেব index.html নামে, আর আমি কিছু ফোল্ডার ক্রিয়েট করছি, এর বেশি কিছু করি নাই। সেখানে কিছু ইমেজ আছে এবং কিছু অডিও ভিডিও আছে। অডিওর ভিতরে একটা অডিও আছে, ভিডিওর ভিতরে একটা ভিডিও আছে, ইমেজের ভিতরে কিছু ইমেজ নিয়ে রাখছি, কারণ আমরা আমরা আজকে এগুলো নিয়ে কাজ করব। আর আজকে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ। এটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন, এনি টাইপ সফটওয়্যার আপনি ডেভেলপমেন্ট করেন, এমনকি খুবই সাধারণ যদি কোনো কাজ করতে যান, ধরে নিচ্ছি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, থিম ডেভেলপমেন্ট কিন্তু সাধারণ কাজ না। যে কোনো কাজ করতে যান আপনার এই নলেজটা কাজে লাগবে। যে কোনো কাজ, আপনি সি প্রোগ্রামিং করেন, তারপর হচ্ছে জাভা নিয়ে কাজ করেন, যে কোনো কাজ করতে যান আপনার এই ফোল্ডার স্ট্রাকচার যেটাকে আমরা বলি, বা অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ, এটা আপনার খুব কাজে লাগবে। তাই এটাকে যারা গুরুত্ব দিবেন না, পরবর্তী ক্লাস থেকে অনেক কিছু বুঝবেন না। আমি আবার আবার রিপিট করতেছি, খুব গুরুত্ব দিবেন এই জায়গাটা। তো শুরুতে আমরা আগে ইমেজটা বানানো দেখবো। আমরা গত ক্লাস পর্যন্ত অ্যাঙ্কর ট্যাগ দেখছি। হ্যাঁ, ওই যে লিঙ্ক করা। আজকে আমরা ইমেজ দেখবো। ইমেজের লিঙ্ক করাটা খুবই সহজ, খুবই সহজ। ইমেজ নামের একটা ট্যাগ আমি যদি গত ক্লাসের মতো করি, তাহলে আমাকে করতে হবে কি, প্রথমে একটা স্মলার দেন সাইন, তারপর আমি একটা আইএমজি ট্যাগ নিব। আইএমজি, আইএমজি ফর এটাতে ইমেজ বোঝায়। এর ভিতরে অ্যাট্রিবিউট থাকবে। গত ক্লাসে আমরা অ্যাট্রিবিউট নিয়ে শেষ পর্যায়ে কথা বলছিলাম। হ্যাঁ, এই অ্যাট্রিবিউট কী করে, আমাদের HTML ট্যাগটাকে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ করে, অথবা লজিক্যাল পার্ট বলতে পারি। এই জায়গায় আমরা লজিক্যাল পার্টগুলো লিখি। তো অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার সময় গত ক্লাসে আমি যদি একটু রিপিট করি, তাহলে আমরা এইভাবে একটা অ্যাঙ্কর, আচ্ছা আমি একটু শর্টকাট করি। অ্যাঙ্কর ট্যাগ এরকম ছিল। হ্যাঁ, এখানে আবার অনেক সময় আমরা দেখবেন যে হ্যাশ দিয়ে রাখে সবাই। হ্যাঁ, আমি এখানে ক্লিক লিখে দিচ্ছি, ক্লিক হেয়ার। এখানে অনেক সময় অনেকে হ্যাশ দিয়ে রাখে। হ্যাশ দেওয়া মানে হচ্ছে লিঙ্কটাকে ডেট করে দেওয়া। ডেট করা মানে হচ্ছে এখানে ক্লিক করলে আর কোনো কাজ করবে না। এখানে তো নর্মালি আমরা লিঙ্ক লিখি, তো লিঙ্কের পরিবর্তে হ্যাশ দিয়ে রাখতে পারি। হ্যাশ দিলে হবে কি, আর কোনো দিকে সেটা নড়াচড়া করবে না, আমাদের লিঙ্কটাকে ডেট করে রাখবে। এটা আমরা ডেভেলপমেন্টের সময় দিই, কারণ যাতে বারবার ক্লিক করে হয়ে অন্য জায়গায় না যায়। এটা অনলি ফর ডেভেলপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই স্টেপটা হচ্ছে কি, এই স্টেপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম গত ক্লাস, একটু রিপিট করতেছি। সেটা হচ্ছে আমরা দিয়েছিলাম টার্গেট। টার্গেট দিয়েছিলাম কি, হ্যাঁ, টার্গেট দিচ্ছি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে কি হচ্ছে, নতুন পেজ ওপেন হচ্ছে। পেজ আমি জয়েন করছি। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে নতুন পেজে ওপেন হইতো। আচ্ছা, এই টাইপে খুলবো আমি। হ্যাঁ, এটাকে লাইভে দিই। যেই ইয়েতে ক্লাস হচ্ছে এটাকে একটু সাইডে রাখি, আর এটা থেকে আমরা লাইভ করি। আচ্ছা,
তাহলে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন আমরা ইমেজের জন্য কিছু অ্যাট্রিবিউট আছে, কারণ ইমেজের জন্য তো আমাদের ইমেজটাকে দেখাই দিতে হবে, একটা সোর্স লাগবে, SRC সোর্স। আর অ্যাট্রিবিউটগুলো কীভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউটের নামের পরে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন, ঠিক আছে? তাহলে এখানে একটা সোর্স দিতে হবে, মানে ইমেজটাকে দেখাই দিতে হবে, আমাদেরকে ইমেজটাকে চিনিয়ে দিতে হবে কোন ইমেজটা শো করবে। এখন তো শুধু একটা ইমেজ ট্যাগ দিছি, ইমেজটা তো লেখার সময় যেমন আমরা মাঝখানে লিখে দিতাম, বাট ইমেজের ক্ষেত্রে তো আর লেখার কিছু নাই, এটা সোর্স দিতে হয়। এবং খেয়াল করে দেখেন এটা সেলফ ক্লোজিং ট্যাগ, হ্যাঁ, এটার এন্ডিং নাই, এটা সেলফ ক্লোজিং ট্যাগ, এটার কোনো এন্ডিং নাই। তাহলে ইমেজের ক্ষেত্রে আমরা সোর্স দেখাবো, তো আমরা একটা ইমেজের সোর্স নিয়ে আসি গুগল থেকে। হ্যাঁ, কী লিখবো, ন্যাচারাল লিখলেই তো কিছু একটা ইমেজ দেখাবে। হ্যাঁ, আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি, করতেছি কেন, আমি ইমেজেসে ক্লিক করি, অথবা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি নিয়ে আসতে পারেন। আমি এটাকে নিচ্ছি, এখানে যদি লিখি কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে আমি ইমেজের লিঙ্কটা পেয়ে যাব, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে? এখানে এনে আমরা এটাকে পেস্ট করলাম। হ্যাঁ, এখন দেখা যাক ইমেজটা আমাদের শো করে কিনা। লিঙ্কটা ভুলও হইতে পারে, সম্ভবত লিঙ্কটা একটা মিসিং একটা লিঙ্ক। আচ্ছা, আমি আগে এখানে দেখি আসছে কিনা, ইমেজটা চলে আসছে, খেয়াল করে দেখেন আমাদের এখানে ইমেজটা শো করে ফেলছে, বাট ইমেজের লিঙ্কটা খুবই বড়, হ্যাঁ, রিডেবল না, এত বড় লিঙ্ক। আমি এটাকে অথবা ওপেন উইথ নিউ ট্যাবে দিই, নিউ ট্যাবে দিলে এই যে উপরের লিঙ্কটাও নিতে পারি, অথবা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা হবে না, কপি ইমেজ অ্যাড্রেস, এটা নেব আমি লিঙ্কটাকে, এই যে এটা, এটাও অনেক বড়, আসলে এটা না নিয়ে সবচেয়ে ভালো হবে কি, এই লিঙ্কটা, মানে লিঙ্কগুলো একটু বড়, বুঝছেন, বাজে দেখা যাচ্ছে, আমি এটা বাদ দিয়ে অন্য একটা নিই। আমি কয়েকটা উদাহরণ এখান থেকে দেখাই, এটা আমার একটা রানিং প্রজেক্ট, তো এখান থেকে দেখাচ্ছি, অথবা আলেসাটেক থেকে নেওয়া যেত। ধরেন এই মহিলার ছবিটা নিব, আচ্ছা এই মহিলাটা বাদ দিই, এই যে এখানে একটা ন্যাচারাল পিক আছে, এটা নিব আমরা, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, আশা করি এটা ছোটো হবে, এই যে খুবই ছোটো, খেয়াল করে দেখেন এখানে একটা ইমেজের লিঙ্ক আছে, খেয়াল করে দেখেন ইমেজের লিঙ্ক আছে, এখন আমাদের এই ইমেজটা আসবে। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি, এই যে আমাদের এখানে এই ইমেজটা আসছে, এই যেখানে ক্লিক হেয়ার, বাট এই ইমেজের সাইজটা বড়, ওইটার সাইজ ছিল ছোটো, ঠিক আছে, ওইটার সাইজ ছিল অনেক ছোটো। আমাদের ইমেজ কিন্তু শো হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আমাদের সোর্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিলে হবে। এখন খেয়াল করেন HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তো জানেন মেবি অনেকটা। হ্যাঁ, আর এসটা হচ্ছে সিকিউর। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এগুলো BCS বা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, এখন সব সময় এটা তো হচ্ছে একটা ওয়েবসাইটে রাখা আছে, এটা কিন্তু আমার প্রজেক্টে নাই। কোনো কারণে ওই ওয়েবসাইট থেকে যদি ইমেজটাকে ডিলিট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার এখানে ইমেজটা শো করবে না। কোনো কারণে যদি ইমেজটা তারা ডিলিট করে দেয়, আমার ওয়েবসাইটে কিন্তু ইমেজটা শো করবে না, কারণ এই ইমেজটা কিন্তু আমার না, এটা আরেকজনের ইমেজ। হ্যাঁ, এটা এই যে দেখেন ওদের ওয়েবসাইটে পিক যাবে, এটা পিক যাবে ওয়েবসাইটের ইমেজ, এটা কিন্তু আমার ওয়েবসাইটের ইমেজ না। তাহলে এর জন্য কি করা দরকার, এর জন্য হচ্ছে ওই যে বললাম আমার ফোল্ডার, আমার যে প্রজেক্ট ফোল্ডার, হ্যাঁ, আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে, আমি যদি এটাকে ডিভিলিন ফাইল এক্সপ্লোরারে যাই, এই যে আমার প্রজেক্ট ফোল্ডারে, এই যে ক্লাস 3 এর ভিতর, এই যে আমার এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি এখানে ইমেজটাকে গুছিয়ে রাখবো। হ্যাঁ, আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, তাহলে আমি কি করতে পারি, এই ইমেজটাকে আমি সেভ করে নিতে পারি, বা ওখান থেকে আমি সেভ করে নিয়ে আসতে পারি, অথবা ভিতরে গিয়ে ভিতর থেকে একটা লিঙ্ক করাতে পারি। তো আমি আপাতত যে কাজটা করব, ক্লাস 13 আপনাদের ফোল্ডারটা হচ্ছে 20 না, 20 আমি রুটে রেখে দিলাম এটাকে। হ্যাঁ, একটাকে রুটে রাখতেছি, কারণ আমি অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথগুলো দেখাবো। এই যে দেখেন ইমেজটা আমার এখানে আছে, খেয়াল করে দেখেন এই যে ইমেজটা, এখন কিন্তু ইমেজটা আমি আমার ফোল্ডারে সেভ করছি, এই যেখানে যদি আসেন তাহলে দেখবেন এই যে ইমেজটা এখানে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল, এটাই খেয়াল করার বিষয়। এই ইন্ডেক্স ফাইল, অর্থাৎ এই ফাইলটা কিন্তু আমি রান করতেছি, এই HTML ফাইলটা আমি রান করতেছি, তার মানে এই ফাইলটা যেখানে আছে এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। আবার রিপিট করতেছি, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, যে ফাইলটা আমি রান করতেছি, এই ফাইলটা যে অবস্থানে আছে সেটাকে বলা হয় রুট ফোল্ডার। আর এটার ভিতরে চলে আসলাম, তার মানে এটা অন্য জায়গা।
বাট আমি যদি এখানে থাকি, এই ফাইলটা যেহেতু আমার রান হচ্ছে, তাহলে এই ফাইলের আশেপাশে যতগুলো ফাইল থাকবে এগুলো সব হচ্ছে রুট ফোল্ডারের ফাইল। ঠিক আছে, তো আমি এখন এই ইমেজটাকে আমার ওয়েবসাইট থেকে, মানে আমার প্রজেক্ট থেকে, প্রজেক্ট ফোল্ডার থেকে রান করাবো। এর জন্য আমাকে কি করতে হবে, এই নামটা আমাকে এখানে বসাই দিতে হবে। আমি যদি রিনেমে যাই তাহলে আমি এই যে কন্ট্রোল এ দিয়ে আমি নামটা নিয়ে আসলাম। ঠিক আছে, আবার আপনাদের মনে অনেকের কনফিউশন থাকবে যে এখন কীভাবে নেবে। যেখানে আসবেন, ইমেজটার নাম যদি হুবহু লিখতে পারেন লিখবেন, আর না হয় এই যে এটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে রিনেমে যাবেন। রিনেমে গেলে এই যে পুরা কন্ট্রোল এ দিলে তো পুরাটা হবে, কন্ট্রোল সি দিয়ে সেভ করে নেবেন, তারপর এখানে এনে বসাবেন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখনও দেখতেছি আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু এখন কোথা থেকে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে আমার প্রজেক্ট থেকে। আমি যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আপনারা প্রমাণটা দেখতে পারবেন আরও ভালোভাবে। এই যে দেখেন ইমেজের মধ্যে এই যে সোর্সটা, এটা আমার আমার প্রজেক্ট থেকে আসছে, এটা আমার প্রজেক্ট থেকে আসছে। এখন কিন্তু কোনো লিঙ্ক নাই। একটু আগে আমি যে লিঙ্কটা ব্যবহার করছি, সেই লিঙ্কটা কোনো কারণে মিসিং হয়ে যেতে পারে। এখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনি তার অন্যজনের ওয়েবসাইটের ইমেজ আপনার এখানে শো করাবেন না, আপনার ওয়েবসাইটের ইমেজে আপনি এখানে আপনার প্রজেক্টে শো করাবেন। তার মানে আপনাকে কী করতে হবে, আপনার প্রজেক্টের ইমেজেই বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে শো করাইতে হবে, প্রজেক্টের ইমেজ প্রজেক্টে রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ, আমি যে ইমেজটা শো করাতে চাই, এখন যে ইমেজটা কেন বলছি, এখন তো আমরা শিখতেছি, তা যে কোনোটা শিখতেছে, বাট যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন তো সে আমাকে ইমেজ দিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ, একটু পরে এটা ক্লিয়ার হবে। রুট ফোল্ডার, রুট ফোল্ডার এটা হচ্ছে এই যে আমার এই ফাইলটা তো রান হচ্ছে, ঠিক না? আমি কিন্তু রান করতেছি এই ফাইলটা, এই ফাইলটার আশেপাশে যে ফাইল থাকে, মানে আমি কোনোটার ভিতরেও যাব না, আবার আমি বেরও হব না। ঠিক আছে, আমার মেন যে ফোল্ডারটা, এই যে ক্লাস 3, এই যে এইটাই হচ্ছে আমার রুট ফোল্ডার, যেখানে এই ফাইলের আশেপাশে যেগুলো থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার রুট ফোল্ডারের ফাইল। মানে এটা হচ্ছে আমার জন্য ভাই রুট ফোল্ডার, হ্যাঁ, কারণ আমার এটা হচ্ছে মেন, মানে এটাকে আমি ব্রাউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। এই এরপর আরেকটু পরে আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, 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 অ্যাসেটসের আমি অন্য নামও দিতে পারতাম, আপনি এই নামে দিতে বাধ্য না, বাট ডেভেলপার কমিউনিটিতে তো ওই যে বললাম গুড প্র্যাকটিস। এখন অন্য ডেভেলপার যদি এখানে অ্যাসেটস দেখে, তার মানে বুঝবে এটার ভিতরে আমার সমস্ত ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট লেখা আছে। এখন আপনি যদি এখানে লিখে দেন যে শ্রীলঙ্কা, তাহলে কি সে বুঝবে এটার ভিতরে কি আছে? সে তো বুঝবে শ্রীলঙ্কার কোনো অ্যাসেটস কিছু আছে এটার ভিতরে। তা ডেভেলপার কমিউনিটি যেটা মেনটেন করে সেটা মানতে হয়, বাট আপনি বাধ্য না। এই ওই যে গুড প্র্যাকটিস আগের কথাই, বুঝছেন, মানে বাধ্য, হ্যাঁ, এটা দেবে ভালো। তো আমরা ইমেজটা এখান থেকে শো করালাম। এখন আমি আবার একটু রিপিট করতেছি, একটু আগে কিন্তু এখানে একটা লিঙ্ক ছিল, খেয়াল করেন, একটু আগে একটা লিঙ্ক ছিল, এটাকে বলা হয় অ্যাবসোলিউট পাথ। আমরা কিন্তু দুইটা শব্দ জানি, অ্যাবসোলিউট এবং রিলেটিভ, দুইটা জিনিস নিয়ে এখন আমরা কাজ করব। ওই যে বললাম খুব ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অ্যাবসোলিউট এবং রিলেটিভ, অ্যাবসোলিউট এবং রিলেটিভ, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাবসোলিউট মানে এটা যে জায়গায় আছে সে জায়গার ইয়েটা দিলাম, লিঙ্কটা দিলাম। আর আমরা আরেকটা কি করতেছি, আমাদের ফোল্ডারের ভিতরে যে ইমেজ আছে সেটাকে শো করাচ্ছি, এটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ মানে কি, আপেক্ষিক, আপেক্ষিক। তার মানে আমি যে এই ফোল্ডারটা এখন আমি যেখানে মুভ করাই নিব, ধরেন আমার এখন এটা আছে কম্পিউটারের এফ ড্রাইভে, আমার যেহেতু এটা এখন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আছে, খেয়াল করেন কথাটা, আমি এই ফোল্ডারটা এখন যেখানে খুশি সেখানে রাখি, হ্যাঁ, টোটাল ফোল্ডারটা আমার ইমেজটা লিঙ্ক পাবে। কেন পাবে? কারণ আমার এটা রিলেটিভ পাথ, এটা হচ্ছে রিলেটিভ পাথ, যেখানে যাবে সেখানকারটাই পাবে। আমরা আলোর আপেক্ষিকতা পড়ছি না, ইজিক্যাল টু এমসি স্কোয়ার, যেটা অনেকে সায়েন্স থেকে পড়লে জানেন। মানে আপেক্ষিক মানে হচ্ছে আপনি যেখানে নেবেন এটা পাবে। ওই ক্ষেত্রে এটাকে অনেকে, এই জায়গায় একটা কনফিউশনের বিষয় আছে, এটাকে অনেকে আপনার রিলেটিভ বলে। আর অরিজিনাল অ্যাবসোলিউট যেটা, এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের একটা ব্যাপার আছে। অরিজিনাল অ্যাবসোলিউট হচ্ছে এই জিনিসটা, অ্যাবসোলিউট পাথ। আমি এই ইমেজটা নিব না, এই ইমেজটা খেয়াল করেন, অরিজিনাল অ্যাবসোলিউট পাথ হচ্ছে এই যে এইটা উপরে এখন যেটা দেখতেছি, এই যে এইটা, আমি এটাকে নিচ্ছি, এটাকে বলা হয় অ্যাবসোলিউট পাথ।
এই যে ক্লাস 3, তারপরে আমি ইমেজের লিঙ্কটা দিব। ইমেজটা কি আছে, না এটা তো না, আমি এটা কপি করে আনবো। এটা হচ্ছে অ্যাবসলিউট পাথ, মানে কম্পিউটারের কোন জায়গায় আমার ইমেজটা আছে সেটা দেখায় দেওয়া। আমি এখন দেখাচ্ছি কম্পিউটারের কোন জায়গায় আছে, খেয়াল করবেন কথাটা। আমাদের ইমেজটা মিসিং হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে হয় এটাকে উল্টায় দিতে হবে, না হলে ওইটাকে উল্টায় নিয়ে আসতে হবে, দুইটার একটা। আচ্ছা, আমরা এগুলো সব কিছুকে একটু ইয়ে করি, মানে ব্যাকস্ল্যাশ দেব। সবগুলো হয়েছে। হ্যাঁ, ইমেজটা তো পাওয়ার কথা, পাইনি কেন জানি। এফ নাম তো ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, ইমেজটা আমার কেন জানি পাইনি, কিন্তু আমার মেন বক্তব্যটা আগে আপনারা একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, মেন বক্তব্যটা হচ্ছে যেটা আমার কম্পিউটারের লোকেশান দিব আমি। এখন দেখেন আমার কম্পিউটারে এটা থেকে তো আরেকজনের কম্পিউটারে যাবে, তাই আমার কম্পিউটারের লোকেশান দিয়ে তো লাভ নাই, যদিও এটা অ্যাবসলিউট পাথ। বাট আমার কম্পিউটারের লোকেশান দিয়ে তো কোনো লাভ নেই। আমাকে দিতে হবে কোন লোকেশান, আমাকে দিতে হবে আমার ফোল্ডারের লোকেশান, যাতে আমার ফোল্ডারটা তাকে পাঠাইলে সেই ইমেজটা পায়, যাতে আমার ফোল্ডারের লোকেশানটা দিলেই সে ইমেজটা পায়। এটাকে বলা হয় রিলেটিভ পাথ। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন তো? হ্যাঁ, আমি দিব আমার ফোল্ডারের ভিতরে এটা কোন অবস্থানে আছে, তাহলে ফোল্ডার কোন জায়গায় আছে আমার, এই যে ক্লাস 3। আর এটা হচ্ছে আমার মেইন ফাইলটা, যেটা আমি রান করব, index.html। তাহলে আমার এই ফাইলটা যেহেতু রুটে আছে, এটাকে আমি বলবো রুটে আছে। হ্যাঁ, রুট ফোল্ডারে আছে। রুট মানে কি, মূল, এটা তো আমরা জানি। ঠিক আছে, যেহেতু এটা রুট ফোল্ডারে আছে, তাই আমরা কি করব, এই যে এখানে আগে ডট স্ল্যাশটা আপনি দিলেও পারেন, নাও দিলে পারেন, একই কথা। হ্যাঁ, একটা ডট স্ল্যাশ মানে হ্যাঁ রুটে বুঝায়। ঠিক আছে, এটা দেওয়া ভালো প্র্যাকটিস, ডট স্ল্যাশ দেওয়াটা ভালো প্র্যাকটিস। ঠিক আছে, ডট স্ল্যাশ না দিলে অসুবিধা নাই, যেহেতু এটা এক জায়গায় আছে। হ্যাঁ, তবে দিয়ে দেওয়াটা ভালো। হ্যাঁ, আবার শুধু স্ল্যাশও দিতে পারেন, অথবা একটা ডট স্ল্যাশ, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। তাহলে এটা এখন হলো কি আমার রিলেটিভ পাথ। এটা এখন আমার ওয়েবসাইটটা যেখানে মুভ করাবো, এই প্রজেক্ট ফোল্ডারটা যেখানে মুভ করাবো সেখান থেকে পাবে। কারণ আমাকে তো একটা সময় এটাকে সার্ভারে নিতে হবে, ঠিক না? সার্ভার মানে তো আরেকটা কম্পিউটার, রিমোট কম্পিউটারে দিতে হবে। তাইলে আমাকে সবসময় ওয়েবসাইটের জন্য রিলেটিভ পাথ ব্যবহার করতে হবে। তাহলে রিলেটিভ পাথ এই হচ্ছে, আমি আমার ফোল্ডারের ইমেজ দেখাই দিলাম, অথবা আরেকটা করতে পারি কি, ওয়েবসাইট থেকে এনে যে কোনো ইমেজ শো করাতে পারি। ওই যে প্রথম যেটা করলাম, ন্যাচারাল থেকে এনে যেটা শো করালাম সেটা করতে পারি। বাট সেটাও সঠিক সমাধান না, কারণ ওর ওয়েবসাইট তো যে কোনো সময় ইমেজটাকে ডিলিট করে দিতে পারে, তখন তো আমার এখান থেকে এটা পাবে না। তাই আমরা কি করবো, সবসময় প্রজেক্ট থেকে আমরা ইমেজ শো করাবো। এখন আসেন, ঠিক আছে, এটা তো রুট ফোল্ডার আছে, ইন্ডেক্সের পাশে আছে, তাই এটা এখন পাইছি। এখন আমি একটা কাজ করব, বুদ্ধি করে এটাকে ভিতরে নিয়ে যাব, এই ইমেজটাকে। ঠিক এটাকে কাট করে আমি অ্যাসেটসের ভিতরে ইমেজেসের অথবা যে কোনো একটা জায়গায় আমি রাখতে পারি। এখন দেখেন তো আমার ইমেজটা পাই কিনা। দেখেন ইমেজটা মিসিং, কারণ অরিজিনালি আপনি খেয়াল করে দেখেন এখন কিন্তু এখানে ইমেজটা নাই, তাই পাচ্ছে না, অন্য জায়গায় চলে গেছে। তাহলে সে জায়গায় আমরা কীভাবে লিঙ্ক করবো, এটা আমাদের শেখার জায়গা আছে। তার আগে আরেকটা ছোট্ট জিনিস শিখি, সেটা হচ্ছে এখন একটা ওয়েবসাইটে একটা ইমেজ আছে, তাই আপনি ইমেজের ভাঙ্গা চিহ্নটা দেখে আপনি বুঝতেছেন যে আমার ইমেজের লিঙ্কটা মিসিং। বাট যদি অনেকগুলো ইমেজ থাকে তাহলে তো আপনি বুঝবেন না কোন লিঙ্কটা মিসিং। এটার জন্য সুন্দর একটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে একটা অল্টার ট্যাগ দিয়ে নেবেন, ALT, অল্টার ট্যাগে লিখে দেন, যে কোনো একটা কিছু লিখে দেন, ইমেজ 1। আপনি লিখে দিলেন ইমেজ 1, তখন আপনি বুঝতে পারবেন এখানে যে অল্টার ট্যাগটা আসবে, ইমেজ 1 মিসিং। অথবা এখানে লিখে দিতে পারতেন পোর্টফোলিও ইমেজ, অথবা কারো নাম লিখে দিতে পারতেন যে শরীফুদ্দিনের ইমেজ বা করিমউদ্দিনের ইমেজ আপনি লিখে দিতে পারতেন। তখন আপনার পরবর্তীতে প্রজেক্টটা তো অনেক বড় হয়ে যাবে, ঠিক না? আপনার আইডেন্টিফাই করতে সহজ হবে যে কোনটা মিসিং। বাট এখন যদি এই ইমেজটা পায় তখন কিন্তু আর এই অল্টার ট্যাগ দেখা যাবে না, একটু পরে আমরা এটা দেখব। পাশাপাশি আরও একটা কাজ আছে এই অল্টার ট্যাগের ভিতরে আমাদের যে নামটা থাকে এটা আমাদের এসইউতে অনেক হেল্পফুল হয়। হ্যাঁ, এসইউ মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে গুগল তো আর ছবিকে পড়তে পারে না, খেয়াল করেন, গুগল তো আর ছবিকে পড়তে পারে না। গুগল পরে কি ছবির কিছু প্রপার্টি থাকে। আমরা যদি এখানে যাই,
আমরা যদি এই ইমেজটাকে প্রপার্টিজে যাই তাহলে দেখবো যে এটার অনেকগুলো নাম থাকে, সে এইগুলোকে পড়তে পারে, বুঝছেন? এই কখন ক্রিয়েট করছে, কখন কি করছে, যে ডিটেলে যদি যাই এটার অরিজিন টু অরিজিন, পিক্সেল টিক্সেল যা কিছু আছে, হ্যাঁ, এইগুলোকে সে পড়তে পারে, কে ওনার, কে কি না কি, হ্যাঁ, প্রিভিয়াস বা মানে এগুলোকে সে পড়তে পারে। সে নর্মালি, হ্যাঁ, এই যে এখান থেকে আবার চেঞ্জ করা যায়, অ্যাডভান্সে যাওয়া যায়, অনেক কাজ আছে, হ্যাঁ, এগুলোকে সে পড়তে পারে। অর্থাৎ এই অল্টার ট্যাগের ভিতরে আমি যে নামটা দিব, তখন কি করে গুগল এইভাবে দেখে যে ধরেন এখানে লেখা আছে সলিমুদ্দিন, এখানে সলিমুদ্দিনের ইমেজটা দেওয়া আছে, তখন গুগল বুঝতে পারে যে এই সলিমুদ্দিনের ছবি হচ্ছে এইটা। আবার খেয়াল করেন, এখানে আমরা যে নামটা দিব তাহলে কি হবে, আমাদের এসিওর জন্য হেল্পফুল হবে, পাশাপাশি কি হবে, এসিও ছাড়া আমাদের ছবির লিঙ্কটা যদি কোনোভাবে ব্রোকেন হয়ে যায়, মানে লিঙ্কটা যদি মিসিং হয়ে যায়, তাহলে আমরা এখানে সাজেশনটা পাবো। বাট যদি ছবিটা পায় তখন আর অল্টার ট্যাগটা দেখা যাবে না, বাট ওই এসির জন্য সেটা হেল্পফুল হবে। তাই আমরা সবসময় ইমেজে কী করবো, অল্টার ট্যাগ ব্যবহার করবো, এটা হচ্ছে মেন কথাটা। হ্যাঁ, এএলটি দিয়ে এটা একটা অ্যাট্রিবিউট, অবশ্যই আমরা ট্যাগের ভিতরে যেগুলো ইউজ করবো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে এএলটি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এসআরচে হচ্ছে অ্যাট্রিবিউট, এসরেফ হচ্ছে অ্যাট্রিবিউট, টার্গেট হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা আগের অপশনে যাই। আমাদের এখন ইমেজটাকে লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানোর জন্য খেয়াল করবেন, এখন ইমেজটা আছে কোথায়, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডার তার ভিতরে। তাইলে এখন আমাকে বলে দিতে হবে অ্যাসেটস, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে আমি লিখবো ইমেজেস। যদি এখানে সাজেশন দিচ্ছে, সব জায়গায় সাজেশন দিবে না, ওই যে বললাম বিএস কোড আমাদেরকে কিছু সাজেশন দেয়, সেটাই ইমেজেস। ইমেজেসের ভিতরে এই যে ইমেজটা, এখন আমাদের ইমেজটা আবার শো করছে। এখন দেখেন ওই যে ওই অল্টার ট্যাগের লেখাটা কিন্তু নাই, কিন্তু আপনি ইন্সপেক্ট করলে দেখতে পারবেন যে অল্টার ট্যাগের লেখাটা আছে, কিন্তু এটা এখন আর শো হবে না। বাট কোনো কারণে যদি এটা মিসিং হয়ে যায়, ধরেন জেপিজির পরে আমি এটা শূন্য মানে কিছু হিজিবিজি লিখে দিলাম, মানে লিঙ্ক মিসিং, এখন আবার লেখাটা চলে আসে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? হ্যাঁ, এগুলো রিলেটিভ পাবেন। ফোল্ডারের ভিতরে আপনি যা কিছু দেখাবেন সব রিলেটিভ পাবেন। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে খেয়াল করবেন, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে 2 মিনিটে হবে না, আর একটু বেশি সময় লাগবে আপনাদের। আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন, আমি 2 মিনিটে ব্রেক নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি কম্পিউটারের রিয়েল পজিশন, হ্যাঁ, আমার এই ইমেজটা কম্পিউটারে কোন জায়গায় আছে, এই ইমেজটা আমার কম্পিউটারের মেন পজিশন খেয়াল করেন, ওইটাকে যদি দেন সেটা হবে অ্যাবসোলিউট পাথ। হ্যাঁ, তো আমরা তো অ্যাবসোলিউট পাথ ইউজ করবো না। এই যে এখানে ক্লিক করে দেখবেন যে অ্যাবসোলিউট পাথটা চলে আসছে। এটা অ্যাপ ফোল্ডারের জ্যাম্পের ভিতরে, এইচটিডক্সের ভিতরে ব্যাচ 2020 ক্লাস এভাবে। এখন আপনি যখন এটা সার্ভারে দিবেন তখন তার অ্যাপ ফোল্ডারের ভিতর থাকবে না। আবার আপনার বন্ধুর কম্পিউটারে দিবেন, সে তো আই ফোল্ডারও নিতে পারে, তখন এটা কাজ করবে না। এটা হচ্ছে অ্যাবসোলিউট আর এটা হচ্ছে রিলেটিভ, বাট আমাদের দরকার হচ্ছে রিলেটিভ পাথ, আর যাতে প্রজেক্টটা আমরা কাউকে ট্রান্সফার করার পরে সে ওইভাবেই এটাকে দেখতে পারে, যেখানে নিবে সেখানকার মতো দেখাবে। এবং এটা সব প্রোগ্রামিংয়ে সব কিছুতেই আপনার এটা কাজে লাগবে। এটা যদি না বুঝেন, ভালোভাবে বুঝে নেন। একটু আর্লি করেন, আমি 5 মিনিটের বেশি টাইম দিতে পারবো। যারা যারা প্র্যাকটিস করতেছেন প্র্যাকটিস করেন, বাকিদের কি অবস্থা, অন্যরা বুঝতেছেন? আজকে ক্লাসে আপনাদের অনেক বেশি, মানে সিলেবাসটা একটু বড়, এই জন্য আমিও কিন্তু খুব দ্রুত আগাচ্ছি। সামনের দিকে আরো দ্রুত হবে, হ্যাঁ, কিন্তু আবার একেবারে না বুঝে তো গেলে হবে না, আপনাদেরকেও একটু ধরতে হবে। যারা প্র্যাকটিস করতেছেন আপনারা প্র্যাকটিস করেন, আমার কথা শোনার দরকার নেই, অন্যদের উদ্দেশ্য করতেছে।
আপনাদের মধ্যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের কে কে যেন আছে? সিএসসি ব্যাকগ্রাউন্ডে কেউ নাই? প্রথম ক্লাসে তো দেখলাম দুজন না যেন তিনজন আছে। আপনি আছেন? অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার কেমন পারেন? আপনি আমার সাথে কথা বলেন। অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার পারেন? একটু একটু। মোটামুটি। সবচেয়ে খারাপ অ্যালগরিদম কোনটা বলেন তো? n of 1, n of n, n of n square, n of n to the power n, কোনটা? না, আমি আপনাকে ব্লক করার জন্য বলতেছি না, আপনার মাধ্যমে আমিও শিখি। আমি এখনো লার্নিং প্রসেসে আছি, বুঝছেন? আর এটা ভালো করে জানেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মরণ পর্যন্ত পড়া লাগে। খুব বেশি প্র্যাকটিস করা হয় না, খুব বেশি প্র্যাকটিস করা হয় না। সুযোগও কম থাকে, কারণ এই সেমিস্টারে এটা, পরের সেমিস্টারে আরেকটা, ক্লাসে পড়া পড়বে নাকি সব সুযোগ হয় না, পরেই ভালোভাবে প্র্যাকটিস। না, আসলে উপায়ও থাকে না, কিছু তো আছে অবহেলা, আমি অবহেলার কথা বলবো না, আসলে উপায় থাকে না। এই সেমিস্টারে এটা, পরের সেমিস্টারে দেখা গেলো আরেকটা জিনিস আসবে, তখন ওইটাকে কমপ্লিট করতে হবে, আমার নাম্বার সিজিপিএ লাগবে। তো সিজিপিএ লোভে আসলে, লোভ তো না, প্রয়োজন। হ্যাঁ, সিজিপিএ প্রয়োজনে দেখা গেছে যে তখন আর এটা ভালোভাবে শেখা হয় না। হ্যাঁ, বিবিএতে তো সি শিখায়, বিবিএতে কিন্তু সি শিখায় আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, বিবিএতে শিখায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখায়, কারণ আপনারা ব্যাংকিং সফটওয়্যারগুলো চালাইতে হবে না। আমাদের আগামীতে একটা প্রজেক্ট আসতেছে, কোর ব্যাংকিং সফটওয়্যার, হয়তো ওই প্রজেক্টে আমিও থাকবো, এই আমাদের প্রোডাকশন হবে আর কি। আমি জুলজি, কোর ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপ করবো আমরা। আর কোর ব্যাংকিং সফটওয়্যার বেশিরভাগে জাভা দিয়ে তৈরি, ওয়ার্ল্ডের যতগুলো কোর ব্যাংকিং সফটওয়্যার আছে তার বেশিরভাগে জাভা দিয়ে তৈরি, পিএইচপি দিয়ে খুব অল্প। আপনাদেরকে আসলে শেখানো হয়, আমি যতটুকু মানে ফিল করতেছি আর কি, যে সফটওয়্যার বানানোর জন্য না, সফটওয়্যারটা ইউটিলাইজ করার জন্য, বোঝার জন্য, মানে বেসিকগুলো যাতে বুঝতে পারেন। আমার একজন কলিগ আছে বিবিএ ব্যাকগ্রাউন্ডার, আমরা মোট প্রায় 3-4 জন আছি। হ্যাঁ, অনেক কাজ কমাই দিছে না, অনেক কাজ কমাইছে। আমি এর আগে একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম, নাম বললে অসুবিধা নেই, এসিআই লজিস্টিক্স, স্বপ্নের হেড অফিসে ছিলাম প্রকিউরমেন্টে। তো ওখানে আবার মোটামুটি এক্সেলও এক্সপার্ট হয়ে গেছিলাম, তারপর আর এদিকে চলে আসছি, প্রোগ্রামিংয়ে চলে আসছি, করা হয়নি। আমার মোটামুটি জবে এক্সপিরিয়েন্স, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, টোটাল প্রায় 7-8 বছর হয়ে গেছে জবে এক্সপিরিয়েন্স। প্র্যাকটিস কি হয়েছে? হ্যাঁ বলেন বলেন, মনে করবো না, বলেন।
অনেক সিনিয়র আমি আপনাদের অনেকেরই, 2005। কি অনেক সিনিয়র না? সেম ব্যাচমেট না, এখানে যারা আসে অনেকেই অল্প বয়সে আসে। আমি বললাম না, আমি ক্লাস 7-এর একজন পাইছি। হ্যাঁ আপনি আছেন, আবার ওই যে রুহুল আমিন চৌধুরী উনি আছে অনেক বেশি বয়সে। না শুধু সিনিয়র না, আপনি আমাদের বাবার বয়সী বলতে গেলে। হ্যাঁ আমরা রিলেটিভ পার্টটা দিয়ে সবসময় কাজ করবো, অ্যাবসলিউটটা শুধু শিখে রাখলাম, জেনে রাখলাম, ওটার কোনো কাজ নেই আমাদের আর। ওটা জাস্ট জানলাম, থিওরি আর কি। আমি তো তাকে ফোল্ডারটাই দিয়ে দিব টোটাল, শুধু তো ইন্ডেক্স ফাইল দিব না, আমি তাকে এই টোটাল এই ফোল্ডারটা দিয়ে দিব জিপ করে, এই যে আমরা জিপ করি না, আমি জিপ করে তাকে পুরো ফোল্ডারটা দিয়ে দিব। হ্যাঁ এটা ওপেন হয়ে যাবে, এটাকে রিলেটিভ পাথ বলে। মানে আমরা তো কাজই করবো সব রিলেটিভ পাথ দিয়ে, বাট অ্যাবসলিউটটা দেখাইলাম কেন, জাস্ট থিওরি জানলাম, একটু ব্যাপকভাবে জানলাম এই। হ্যাঁ হ্যাঁ, যে একদম কম্পিউটারের অরিজিনাল লোকেশন যেটা। আমি কি শুরু করবো? আচ্ছা তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ বলতে কি, আমরা এখন ভিডিও দেখব। সবশেষে আমরা অ্যাবসলিউট এবং রিলেটিভ পাথ নিয়ে আরও একটু ডেপথে যাব, যেটা খুব দরকার। এখন আমরা ভিডিও দেখব। আমরা একটা লাইন ব্রেক দিয়ে নিই, গত ক্লাসে আমরা লাইন ব্রেক দেখছিলাম কিন্তু। হ্যাঁ আমরা একটা লাইন ব্রেক দিব, দুইটা দিলাম। চাইলে আমরা এখানে একটা মার্জিন প্যাডিং ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা সিএসএস এখনও শিখিনি, তাই আমরা এগুলো এখন দেখবো না, আমরা লাইন ব্রেক দিব। লাইন ব্রেক দিলে আমাদের এগুলো নিচে নিচে আসবে, যে ক্লিক হেয়ারটা উপরে, এটা নিচে। আমি এটাকে ক্লোজ করে দিই। তো নিচে আমরা কি করব, ভিডিও দেখব। হ্যাঁ খুব সহজ, ইমেজের মতোই। এই ভিডিও ট্যাগ নামে আছে, ভিডিও ট্যাগ। ওটাকে আবার অন্যভাবে ইউজ করা যায়, এসআরসি দিয়ে অন্যভাবে, আমরা ওইভাবে এত কঠিনভাবে শিখবো না। তা আমরা লিঙ্কটা দেখাবো, যে ডট স্ল্যাশ দিলে আমাকে সাজেশন দেয়, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ভিডিও আছে, ভিডিও থেকে আমি ভিডিওটা দেখাই দিলাম। কাজ কিন্তু প্রায় শেষ, জাস্ট ছোট্ট একটা অ্যাট্রিবিউট লাগবে, এটা আমরা পরে দেখব। ভিডিওটা আমাদের এখানে চলে আসছে, দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে, বাট ভিডিওটা প্লে করার মতো কোনো কন্ট্রোল নাই, খেয়াল করে দেখেন কোনো কন্ট্রোল নাই। তাই আমাদেরকে ছোট্ট একটা অ্যাট্রিবিউট লাগাইতে হবে, কন্ট্রোলস। এই যে আমরা যখন কন্ট্রোলস দিয়ে দিব, দেখেন আমাদের এখানে ভিডিওটার একটা কন্ট্রোল চলে আসবে। এই যে এখন দেখেন একটা কন্ট্রোল আসছে। আমরা যদি শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। ES6 নিয়ে নতুন একটি এই যে ES6 কি, তো ইন জেনারেল আমাদের হলো জাভাস্ক্রিপ্ট। এরপর আসুন আমরা জেনে নেই যে আমরা ES6 কেন শিখবো বা কেন শেখা আমাদের জরুরি। বর্তমানে জাভাস্ক্রিপ্টের যে মডার্ন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো আছে, যেরকম রিঅ্যাক্ট.js, রিঅ্যাক্ট নাকি, ভিউ.js, ইলেকট্রন.js, এগুলো আমরা অনেকেই শিখছি বা অনেকেই এগুলো আমরা শিখতে চাই। বাট এই যে মডার্ন ফ্রেমওয়ার্কগুলো আছে বা মডার্ন লাইব্রেরিগুলো আছে, এই প্রত্যেকটি লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কের যে মেইন ভিত্তি বা কোর যে ফাউন্ডেশনটা, সেই আর কিচ্ছু না। এই এখন দেখেন এটার কিন্তু একটা সাইজ অনেক বড় চলে আসছে, কারণ এটা দেখা গেছে যে 180 ইন্টু একটা ইয়ে থাকে না, একটা উইড থাকে। কিন্তু আমরা ইমেজ এবং অডিও, ইমেজ এবং ভিডিও, এই চাইলে আমরা এই দুইটার উইড এবং হাইট কন্ট্রোল করতে পারি। উইড হচ্ছে লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট মানে আনুভূমিক, যেটা এক অক্ষ, লেফট এবং রাইট। উইড মানে আমরা যেটাকে প্রস্থ বলি, গণিতের ভাষায় আমরা যেটাকে প্রস্থ বলি, সেটা হচ্ছে উইড। আমরা এটার একটা উইড দিয়ে দিতে পারি, WIDTH। এটা আমরা সিএসএস থেকে কন্ট্রোল করতে পারি, আবার আমরা এখান থেকেও দিয়ে দিতে পারি। আমরা এটাকে উইড দিলাম ধরেন 500 পিক্সেল, PX মানে পিক্সেল, খেয়াল করেন। মানে পিক্সেল হচ্ছে একটা আয়তনের একক বলতে পারেন, ক্ষুদ্র একটা একক, মানে একটা ডটের সমান দূরত্ব হয়। হ্যাঁ একটা ডট এই ধরনের 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, এরকম। হ্যাঁ না মুখস্থ না, উইডটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট।
আর এখানে আপনি 500 দেন, 300 দেন, 200 দেন, 10 দেন, আপনার ইচ্ছে। একটু পর আমরা এগুলো দিই। 500 যেটা দিছি, এটা আপনি শেষের দিকে আমি আপনাকে দেখাবো। যখন আমরা পিএইচডি টু এইচটিএমএল করবো তখন আমরা অনুমান করতে পারবো যে কত নিব। আপনাদেরকে আমি দেখাইছিলাম না প্রথম ক্লাসে একটা ফাইল, মনে আছে? একটা পিএইচডি ফাইল, ওই যে অ্যাডোব এক্সডিতে ওপেন করতে হয়, মনে করে দেখেন। প্রথম ক্লাসে একদম শুরুতে আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম, এটা হচ্ছে ওই যে ছবির মতো, ইমেজের মতো। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে, মেপে বুঝতে পারবেন যে এটা কত সাইজ নিব আমরা ইমেজটা। এখন তো আমরা মুখস্থ দিচ্ছি, মানে আনুমানিক। এখন দেখেন আমার এটা 500 পিক্সেল হয়ে গেছে কিন্তু উইথ, ঠিক আছে? আমি যদি এটাকে 200 করে দেই, দেখেন ছোট হয়ে যাবে, এই যে 200, ঠিক আছে? এই তো আমি এটাকে 500 দিচ্ছি। আর এর পাশাপাশি দিতে পারে হাইট। হাইট মানে তো উচ্চতা, এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নাই, হাইট আপনারা বুঝতে পারবেন। হাইট দিয়ে দিলাম ধরেন 300 পিক্সেল, তাহলে কি হবে? হাইটটা 300 পিক্সেল নিয়ে নেবে, ঠিক আছে? অথবা আমি যদি হাইটটাকে এখন একটু দেখানোর জন্য জাস্ট এটা করলাম, দেখানোর জন্য 900 পিক্সেল দিলাম। এখন দেখেন এটা কী অবস্থা হয়েছে, খুবই বাজে অবস্থা হয়েছে, ঠিক না? এই যা হাইট দিব তাই নিবে। তবে হাইটটা আসলে এভাবে ডিফাইন না করাটাই ভালো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজে শুধু প্রয়োজন হয়, খেয়াল করবেন, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজে প্রয়োজন হয়, এছাড়া আমাদের প্রয়োজন হয় না। আমরা হাইটটা সবসময় অটো লিখে দিব। অটো অটো কেন লিখতেছি? কারণ উইথটা যতটুকু হবে এটা রেশিও অনুযায়ী যাতে আমার হাইটটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই কথাটা কি বুঝতে পারছেন? কারণ আমি যদি হাইটটাকে ফিক্স করে দেই, খেয়াল করেন, আমি যদি ফিক্সড করি অটো না দিয়ে, আমি যদি এটাকে 600 পিক্সেল দিই, তাহলে এটা কি হবে? খুবই বাজে দেখা যাবে। হ্যাঁ, এখন আপনি মনে করতে পারেন আপনি তো আন্দাজে দিয়েছেন তাই বাজে হয়েছে, আমি ঠিক করে দিব 300। তারপরে দেখেন এখনও বাজে হবে। 300 না, আপনার কাছে মনে হইতেছে ঠিক আছে, ভুল, এটা আমি প্রমাণ করতেছি। দেখেন আমি এখন এটাকে মোবাইল ভিউতে নেই, আমরা কিন্তু এখান থেকে মোবাইল ভিউ দেখতে পারি। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, সরি, এই যে এখানে একটা মোবাইল সাইন আছে, মোবাইল সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেসপন্সিভ লেখা আছে। আমি এটাকে ছোটো করতেছি, খেয়াল করেন, আমি আমার স্ক্রিনটাকে ছোটো করতেছি। হ্যাঁ, দেখেন আমার হাইটটা কিন্তু কমতেছে না, কিন্তু উইথ কিন্তু কমে গেছে, যদিও আমি দেখতেছি না। হ্যাঁ, যদিও আমি এটা বড় ইমেজ হলে আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে দেখেন এখন হাইট তো আমার এতটুকু থাকলে হবে না, হাইট আমার এতটুকু থাকলে হবে না। আমি এটা উইথটাকে বড় করি, তাইলে আপনারা একটু বুঝতে পারবেন। আমি একটা 500 আছে তো, আমি এটাকে 1200 করে দিই। মোবাইল সেন্টার সরাই দিই। এখন দেখেন এই যে আমার এটা ফেটে গেছে অলরেডি, এটা ফেটে গেছে। আবার মোবাইলে গেলে এখন ঠিক দেখা যাবে মোটামুটি, ঠিক আছে? মোবাইলটা কীভাবে দেখবে? যে মোবাইল সাইনে ক্লিক করবে। এখন দেখেন এই, আমি যদি এটাকে ছোটো করি তাহলে আমার এটা মোটামুটি ঠিক থাকে। অথবা আমি যদি এটাকে এই যে মোবাইল ফোন আইফোন 6, 7, 8, তাহলে দেখেন এই যে ইমেজটা এরকম দেখা যাচ্ছে। আমি এটাকে 100% করি, 100%, এই, ঠিক আছে? আমি এটা কোনোভাবে হাইটটা কিন্তু ফিক্স করা আমার জন্য ঠিক হবে না। এটাকে আমি অটো যদি করে দিই তাহলে দেখবেন যে এটা এখন আচ্ছা একটা দেখা যাবে না। দেখেন অটো দেওয়ার পরে এটা যতটুকু উইথ নেওয়ার সে অনুযায়ী অটো রেশিও, কারণ ইমেজের একটা নিজস্ব একটা রেশিও থাকে। আমি যখন ছবিটা তুলতেছি এটার একটা রেশিও থাকে, তখন রেশিও অনুযায়ী হবে। এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আমরা হাইটটাকে নর্মালি আমরা অটো করে দিব, অটো। আর উইথটা আমরা ফিক্সড করে দিব, যেখানে যা প্রয়োজন। হ্যাঁ, উইথটাকে আমরা ফিক্সড করে দিব, এই যে 500 পিক্সেল দিলাম। একইভাবে আমরা ইমেজটাকেও, ভিডিওটাকেও করতে পারি। হ্যাঁ, আমরা ভিডিওটাকে উইথ একটা অ্যাট্রিবিউট, এটা আমরা বুঝি, এখানে যা লেখে অ্যাট্রিবিউট, আমি এটাকে 500 পিক্সেল করে দিচ্ছি। আর হাইট না দিলে অটোমেটিক অটো পায়, তারপর আমরা লিখে দিব, হাত করে লিখে দিব হাইট অটো, হাইট। এখন দেখুন এই যে আমার ভিডিওটাও অটো হাইট পেয়ে গেছে। আমি যদি এটা অন করি, শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। ES6 নিয়ে নতুন অবশ্যই আপনাকে ES6 জানতেই হবে। এবার আসুন ES6 প্র্যাকটিস। তো এই ভিডিও টিউটোরিয়ালে এই পর্যন্তই। পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা ES6 দিয়ে আমাদের ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড সেটা লিখে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। অডিওর ক্ষেত্রে আবার উইডার হাইট নাই, কেন থাকবে? অডিও তো শুধু একটা কন্ট্রোল আসবে। হ্যাঁ, অডিও দিলাম, সোর্সের মধ্যে আমি আমার ফোল্ডারে আমি আগে থেকে একটা অডিও নিয়ে রাখছি, এই যে অডিও ফোল্ডারের মধ্যে রাখছি। আপনি অডিওটা কিন্তু অন্য ফোল্ডার রাখতে পারেন, বাট এটা তো নিয়ম না। হ্যাঁ, যাতে আরেকজন আপনার, মানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কোডটাতে কিন্তু শুধু আপনি একা কাজ করবেন না, এটাতে একজন ডেভেলপার কাজ করবে। আবার 5 বছর পরে সেটাকে আপডেট করার জন্য আরেকজন ডেভেলপারকে দিয়ে কাজ করাতে পারে, আরেকজন ডিজাইনারকে দিয়ে কাজ করাতে পারে। তাই আপনাকে এমনভাবে লিখতে হবে যাতে আপনার কোডটা আরেকজন দেখে পড়তে পারে।
আপনার এই প্রজেক্টটা এমনভাবে সাজাতে হবে যাতে ইউনিভার্সাল, মানে সব ডেভেলপার, সব ডিজাইনার যেটাকে মেনে চলে সেটাকে মেনে করতে হবে। এই যেখানে অডিও দিছি, অডিও আসে নাই, কেন আসে নাই? ওই যে কন্ট্রোলস, অডিওর একটা কন্ট্রোলস লাগে, হ্যাঁ অডিওরও একটা কন্ট্রোলস লাগে। এখন দেখেন এই যে অডিওটা চলে আসছে, আমি এখানে যদি দিয়ে দেই, এই যে আমার অডিওটা কিন্তু চলতেছে। কানামাছি তুমি আমি যে যার, কানামাছি মিথ্যা, কানামাছি এখন অনেক সত্য, সময় আপনার প্রয়োজন হতে পারে কানামাছি স্টার্ট করলে তারপর চলতেছে, ভিডিওটাও আমি স্টার্ট করলে চলতেছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে না আমার ওয়েবসাইটে আসলে এটা অটোমেটিক চলবে। খুব সুন্দর একটা সহজ একটা নিয়ম, অটো প্লে লিখে দিবেন। অটো প্লে, অটো প্লে যদি লিখে দেন, শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল অটোমেটিক ভিডিওটা চলতে থাকবে। শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। ES6 নিয়ে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করছি। ES6 মানে হচ্ছে ECMA স্ক্রিপ্ট 6। আমি যদি সহজ উচ্চারণে বলি তাহলে ECMA স্ক্রিপ্ট 6। শুভেচ্ছা জানাচ্ছি ওয়েবসাইটটা ব্রাউজ শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। ES6 নিয়ে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করছি। ES6 মানে হচ্ছে ECMA স্ক্রিপ্ট 6। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। জেনে রাখেন অটো প্লে, এই হচ্ছে আমার আপাতত অডিও ভিডিও। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন তো? সবগুলো এক। ওটা তো সিএসএস এর কাজ, ওগুলো পরে। এটা সিএসএস দিয়ে, আমরা সিএসএস দিয়ে কি করব, কোনটা কোন জায়গায় যাবে, সিএসএস এর সংজ্ঞা কি বলছিলাম, কোনটা কোন জায়গায় বসবে, কোন ছবিটা কোন জায়গায় কোন কালার হবে, হ্যাঁ ডেকোরেশন করা বলতে পারেন। হ্যাঁ সিএসএস দিয়ে আমরা ডেকোরেশন করি, স্টাইল করি। সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? এই আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। এরপর আমরা দেখবো আই ফ্রেম। সবশেষে আমরা ওই যে অ্যাবসোলিউট এবং রিলেটিভ পাতার আরো কিছু জিনিস দেখবো। আমি একটু ব্রেকিং ট্যাগ নিয়ে নিই। এখানে আমি একটা আই ফ্রেম দিব। আই ফ্রেমটা কি জন্য? ধরেন আপনি আপনার ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট শো করাতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট শো করাতে চাচ্ছেন, সেই জন্য হচ্ছে আই ফ্রেম। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। এখন এখানে সোর্স দিতে হবে যে ওয়েবসাইটটা শো করাতে চাচ্ছেন। আমি কোন ওয়েবসাইট দিব? ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম cryptocurrency.com, এটাই দিই, বা যে কোনো পেজ। এখন তো এটা মেনটা আসতেছে, আমরা অন্য পেজে গেলে দেখবো যে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যেমন আমি যদি ব্লগটা দিই, হ্যাঁ নিউজ ফিড, এই যে এখানে ব্লগ লেখা আসছে, ঠিক না? তো আমি এটাকে কপি করে নিলাম, এই ইউআরএলটাকে, হ্যাঁ ইউআরএলটা এখানে বসাই দিব এই যে সোর্সের জায়গায়। এটা তো আপনি উইড হাইট কন্ট্রোল করতে পারবেন। আবার রিপিট করতেছি, আই ফ্রেমে আপনি উইড এবং হাইট কন্ট্রোল করতে পারবেন, ইমেজে ভিডিওতে যেমন। এই যে দেখেন এখানে আমার ওয়েবসাইটটা শো হয়ে গেছে। এখান থেকে ওই ওয়েবসাইটটাকে আমি ব্রাউজ করতে পারবো ইজিলি। এই যে আমি যদি এখান থেকে মেনুতে গিয়ে হোমে দিই, হোমে চলে আসবে। আমি কিন্তু ওই ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটে থেকে কন্ট্রোল করতে পারতেছি। এরকম অনেক জায়গায় দেখবেন, ব্লগে টকে গেলে দেখবেন যে ওই ওয়েবসাইট দেখাচ্ছে, হ্যাঁ কন্ট্রোল করতে পারবেন। এখানে আমি উইড হাইট দিতে পারি, উইড 600 পিক্সেল, হাইটটা দিলাম না, হ্যাঁ এই যে 600 পিক্সেল উইড নিয়ে সেটা চলে আসছে। এখানে আপনি একটা হাইট সেট করে দিন, এখানে একটা হাইট দেওয়াটাই ভালো, অটো না দিয়ে। হ্যাঁ সব জায়গায় তার অটোতে কাজ হয় না। হাইটও দিলাম 600 পিক্সেল। হাইটটা পাচ্ছে না, দিলাম হাইট 600 পিক্সেল। আচ্ছা হাইটটা পাচ্ছে না, আচ্ছা এটা হাইট নিবে না, হ্যাঁ এটা হাইট নিবে, কোনো কিছু করলো না। আচ্ছা হাইটের পরে এখন আমরা আরেকটা জিনিস দেখবো। অনেক সময় আমাদের ওয়েবসাইটে দেখেন না, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি, বেশি কিছু কিন্তু বাকি নেই। এরপর আমরা গত ক্লাসে কিছু জিনিস দেখে আসছি, এগুলো আমরা পরে দেখবো। ইমেজ অডিও ভিডিওগুলো একই লেভেলের, তো এই জন্য একসাথে দেখাচ্ছি। অনেক সময় প্রয়োজনে আমাদেরকে গুগল ম্যাপ দেখান, হ্যাঁ আমরা ম্যাপে যাই, এই যে গুগল ম্যাপ, ম্যাপে গেলাম, হ্যাঁ অনেক সময় আমাদেরকে গুগল ম্যাপ শো করাইতে হয়। এই যে ধরেন এখানে আপনি
যে বাড়ি দ্বারাটা দেখাবেন, এখানে ক্লিক করলেন বা এখানে লিখলেন আপনার খুশি। হ্যাঁ, এই যে এখানে যেটা আছে আমি এটা থেকে একটা দেখাই, ধরেন বা এখানে লিখি, আমি এখানে লিখলাম ঢাকা, মেনটা থেকে ঢাকা লিখে সার্চ করলাম, এখানে পুরো ঢাকাটা চলে আসবে। এখানে শেয়ার, খেয়াল করবেন এটা শেয়ার করুন, শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক আসছে, না আপনার লিঙ্কের কোনো কাজ নেই, আপনি ডেভেলপার। ম্যাপটি এমবেড করুন, ইংলিশে লেখা থাকে এমবেড, এমবেডে ক্লিক করতে হবে। এমবেডে ক্লিক করার পর এখানে একটা লেখা আসছে HTML কপি করুন। এই এমবেড কোডটা আমাকে নিয়ে নিতে হবে, কোডটা নিয়ে আমি সরাসরি বসাই দেব। ঠিক আছে, এখানে দেখেন উইড এবং হাইট দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। ওই যে ওইটা 600 পিক্সেল পাইছে, বুঝছেন, যে কোনো কারণে হোক মানে রিফ্রেশ হয় না। এই যে দেখেন ম্যাপটা চলে আসছে, এরকম আপনি যে জায়গাটা দিবেন ওই জায়গাটাই আসবে। ঠিক আছে, এভাবে আমরা এমবেড করতে পারি। আমি এমবেডটা আবার রিপিট দেখাচ্ছি। জায়গাটা লিখবেন, লেখার পরে শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর যে লিঙ্ক আসবে, লিঙ্ক নিয়ে কিন্তু কোনো কাজ হবে না, আপনাকে দিতে হবে ম্যাপটি এমবেড করুন, তারপর HTML কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে জাস্ট ওটাকে পেস্ট করবেন, আর কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি উইড এবং হাইটটাকে কন্ট্রোল করবেন, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আবার অনেক সময়, হ্যাঁ, আপনি এখানে এসে ঢাকা, আমি লিখলাম কুমিল্লা, যে জায়গাটা নেবেন সেই জায়গায়, অথবা এখান থেকে মার্ক করা যায়। হ্যাঁ, এই যে শেয়ার করুন, শেয়ার, এখানে তো ইংলিশে লেখা নেই, বাংলা লেখা আর কি। হ্যাঁ, শেয়ার করুন, ম্যাপটি এমবেড করুন, ইংলিশে লেখা থাকে এমবেড ম্যাপ, HTML কপি করুন, এমবেড কোডটা কপি করে নিয়ে আসবেন, আইনা এটা বসাই দিবেন, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, কোনো কাজ নেই, এটা খুব সহজ। জাস্ট এখানে এই যে আমি কুমিল্লাটা পেস্ট করে দিচ্ছি, এখন ওয়েবসাইটে যান, এখন কুমিল্লা দেখাবে, এই যে দেখেন কুমিল্লা আসছে। ঠিক আছে, এখন আবার অনেক সময় আমাদের প্রয়োজন হয় ইউটিউবের ভিডিও দেখানো, ওয়েবসাইটে প্রয়োজন হয় না, ইউটিউব, ইউটিউবে গেলাম, আপনাকে আমার কথা স্পষ্ট শুনতেছেন? আচ্ছা, বেশি স্পিডি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আরেকটু স্লো করে বলতেছি, কিন্তু আজকে আমাদের সিলেবাস, যে সিলেবাস আছে আজকে কমপ্লিট করা সম্ভব হবে না মনে হয়। ধরেন এই যে আইলোরে নয়া দামান, হ্যাঁ, ভিডিওটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে ওই ম্যাপের মতো শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লেখা আছে যে দেখেন এমবেড, এই এমবেডে ক্লিক করতে হবে এবং সাইনটা খেয়াল করেন, কোর্স সাইন। হ্যাঁ, তারপর কপি, এখানে শুধু কপি করবে, কপিতে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে কপি করে নিতে পারেন। আমি এখানে বিয়ের ট্যাগ দিয়ে নিই, এই যে এখানে এসে পেস্ট করে দিবেন, শেষ। হ্যাঁ, এই যে ভিডিওটা চলে আসছে। কি বুঝতে পারছেন? কি এটা আবার দেখাতে হবে? ইউটিউব ভিডিও কি আবার দেখাইতে হবে? আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, ভিডিওতে ক্লিক করলেন, ভিউ আসলো না,
সেটাই তো দেখাচ্ছি, যে আবার ভালো করে খেয়াল করেন। শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে শেয়ারে ক্লিক করার পরে যে দেখেন এখানে এমবেড সাইন আছে, লেখা আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু লেখা আছে। আপনি এমবেডে ক্লিক করবেন, এমবেডে ক্লিক করে কোডটা কপি করে নিয়ে যাবেন, অথবা এখান থেকে এটাকে এভাবে ধরে কপি করতে পারেন। এই যে ফুল নিয়ে এই যে কপি, ঠিক আছে, এবার নিয়ে পেস্ট করে দেন। এই শেষ। হ্যাঁ বলেন। না এখানে থাকবে না, হ্যাঁ ঠিক আছে। ওই ভিডিওটা যদি ওখান থেকে ডিলিট করে দেয় থাকবে না। ওই ক্ষেত্রে আপনি ভিডিওটা ডাউনলোড করে, আমরা একটু আগে ভিডিও দেখলাম না, সেভাবে দেখাবেন। এই যে ভিডিও ট্যাগ দিয়ে আমরা দেখলাম না, তাহলে আপনি আপনার যদি এমন মনে হয় এবং ভিডিওটা যদি আপনার নিজস্ব হয়, তাহলে আপনি ডাউনলোড করে তারপরে ভিডিও ফোল্ডারে রেখে সেটাকে ওইভাবে দেখাইবেন। এটা তো আপনি বুঝার বিষয়। আপনি অন্যজনের ভিডিও এমবেড করতে পারবেন, কিন্তু আপনি ডাউনলোড করার তো রাইট আপনার নাই। এটা হচ্ছে ইথিক্যালের ব্যাপার, এটা কোডিং এর ব্যাপার না। ওটা তো হ্যাঁ করবে, সেটা তো আপনার দেখার বিষয় না। আর ও যদি ভিডিওটা ডিলিট করে সেটা তো আপনার দেখার বিষয় না, এটা ক্লায়েন্টের দেখার বিষয়। সে তো সেরকম এটা যখন ডেভেলপমেন্ট করবে তখন তো এইখানে এই লিঙ্কটা এইভাবে থাকবে না। এই যে খেয়াল করেন এখানে যে ইউটিউবে যে আমরা যে আনলাম এটা, এই যে ইউটিউবের এই যে লিঙ্কটা, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক। সে তো এই লিঙ্কটাকে ডাইনামিক করে ফেলবে যে ডেভেলপমেন্ট করবে। তারপর যার ওয়েবসাইট সে এমনটাই দিবে যেটা ডিলিট হবে না, বা তার নিজের ভিডিও যদি সেটা ডিলিট হয় সে আবার নতুন একটা লিঙ্ক দিবে। এটা আমার ডিজাইনারের দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে ভিডিওটা যদি শুধু শো করানো, ইউটিউবের ভিডিওটা। এখন এই ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেটা সেই কাস্টমারে চেঞ্জ করবে, বা ডেভেলপার এটাকে তো ডাইনামিক করবে। এখন তো আমি যেভাবে দিলাম সেটা তো স্ট্যাটিক। এই যে এখানে সোর্সের মধ্যে যে লিঙ্কটা আছে ঘুরে ফিরে কিন্তু একই জিনিস, সেই সোর্সটাকে তো ডাইনামিক করে ফেলবে, মানে যাতে চেঞ্জ করা যায় বারবার। ডিলিট হয়ে গেলে সে আবার নতুন কোড বসাবে, মানে নতুন লিঙ্ক বসাবে, ইউটিউবের নতুন ভিডিও লিঙ্ক দিবে। ওইটা ডেভেলপারের মানে আর ক্লায়েন্টের বিষয়। আপনার কাজ হচ্ছে শো করায় দেওয়া, আপনার কাজ হচ্ছে শো করায় দেওয়া, এবং এটা কোন জায়গায় স্থান নিবে, এটা কি এই জায়গায় থাকবে না এই জায়গায় থাকবে না ওই জায়গায় থাকবে, এতটুকু হাইট নিবে নাকি আরও ছোটো হবে, সেটা আপনি নির্ধারণ করে দেওয়া। আপনি হচ্ছেন ডিজাইনার। তার ভিডিও ডিলিট হলো না কি হলো এটা দেখার আপনার দরকার নাই। আপনি ডিজাইনের সময় আপনি চাইলে এখান থেকে যে ভিডিওগুলো অডিওগুলো আপনি এটাও আপনি ইয়ে করতে পারেন, লিঙ্কগুলো আপনি অ্যাপসুল মানে নেট থেকে দেখাইতে পারেন আপনার ইচ্ছা। আপনি এখানে যে ইমেজগুলো দেখাইছি আপনি সেটাও নেট থেকে দেখাইতে পারেন। ডিলিট হয়ে গেলে এটা কাস্টমার ঠিক করবে, ক্লায়েন্ট ঠিক করবে, বাট আমরা এইভাবে করবো কাজ। হ্যাঁ এটার দায়িত্ব আপনার থাকে না, ওইটা সেই করে নিবে। আসলে এই লিঙ্কটা তো মূল ইম্পর্টেন্ট কিছু না, এই লিঙ্ক তো লিঙ্ক থাকবে না। এই যে এখানে তো মেন তো ফ্যাক্ট হচ্ছে আমার এই যে ইমেজের লোকেশনটা, এই ইমেজের এই লিঙ্ক তো আর এইভাবে থাকবে না, এটাকে ডাইনামিক করা হবে। ডাইনামিক করলে পিছন থেকে যেভাবে শুধু লিঙ্ক দেয় সেভাবে লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। না সেটা ডেভেলপার করবে, এই বিষয়টা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এটা করবো ওয়েব ডেভেলপার, আমরা হচ্ছে ডিজাইনার, এটাকে চেঞ্জেবল করা। হ্যাঁ এই লিঙ্কটা থাকবে ডাটাবেজে যাবে, এই ইমেজগুলো ডাটাবেজে চলে যাবে, আমরা তো ডাটাবেজ নিয়ে কাজ করব না। আচ্ছা এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে আসি। এখন আমি আরও একটা ফোল্ডার নিব এখানে, হ্যাঁ ইমেজেসের ভিতর না, রুট ফোল্ডারে আমি একটা ফোল্ডার নিব। হ্যাঁ রুটে এই যে এইভাবে ক্রিয়েট করতে পারি বা ওইখানে যে ক্রিয়েট করতে পারি। আমি নাম দিচ্ছি পেজেস, যে কোনো একটা নাম দিলাম। ধরেন আমার অনেকগুলো পেজ থাকতে পারে না একটা ওয়েবসাইটে, অ্যাবাউট থাকে, কন্ট্যাক্ট থাকে, হ্যাঁ এরকম অনেক পেজ থাকে। তো আমি দিচ্ছি অ্যাবাউট এবং এটা ভিতরে রাখলাম about.html। আমি নতুন আরেকটা HTML ফাইল নিলাম। এভাবে আমাকে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করা লাগতে পারে, হ্যাঁ কারণ
ওয়েবসাইটে তো অনেক পেজই থাকে, এবং এখানে আমি টাইটেলের জায়গায় লিখে দিচ্ছি অ্যাবাউট। আচ্ছা, তো এই ওয়েবসাইটে আমি এখন আপাতত কিছুই রাখতেছি না, শুধু একটা ফিটাকে লিখে দেয় বা H1 লিখে দিলে ভালো হবে মনে হয়। আমি একটা অ্যাবাউট পেজে আর কিছু লিখি নাই, হ্যাঁ। তা আমি এখানে যদি যে index.html এর জায়গায় আমি এখানে about.html লিখে দিই, হ্যাঁ, এই যে আমার আসতেছে না। কেন আসতেছে না? কারণ এটা আরেকটা ফোল্ডারের ভিতরে আছে, সেই ফোল্ডারটা আমাকে দেখাই দিতে হবে পেজেস, অথবা এখান থেকে কিন্তু ডাবল ক্লিক করে আমরা যাইতে পারতাম, বাট আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে আমাদের অ্যাবাউট পেজটা চলে আসছে, ঠিক না? এখন এইখানে আমরা একটা ইমেজ শো করাবো, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এইখানে আমরা একটা ইমেজ শো করাবো অ্যাবাউট পেজে। আমরা কিন্তু এখন HTML এ নাই, ইন্ডেক্সে নাই, আমরা আছি অ্যাবাউট পেজ। এইখানে একটা ইমেজ শো করাবো। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আমি একটু ফোল্ডার স্ট্রাকচারে যাই, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে এই হচ্ছে আমার রুট ফোল্ডার। ওই যে রুট বলছে, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, বাট আমার ইন্ডেক্স ফাইলটা কিন্তু রুট ফোল্ডারে নাই। ইন্ডেক্স অ্যাবাউট কিন্তু রুট ফোল্ডারে নাই, এটা পেজেস নামের একটা ফোল্ডারে আছে। এখানে আরও কিছু থাকতে পারতো, আরও পেজ থাকতে পারতো। আমি যদি এভাবে ক্রিয়েট করি, ধরেন contacts.html, এভাবে তো থাকতে পারতো, ঠিক না? এগুলো হচ্ছে রুট ফোল্ডারে নাই, এটা আছে পেজেসের ভিতরে। সেখান থেকে এখন আমি একটা ইমেজকে কিভাবে লিঙ্ক করাবো, কে একজন বলে যান কিভাবে আমি ইমেজটা শো করাবো বলেন? ইমেজ তো ওখানেই আছে, ঠিক না? অন্য জায়গায় থাকতে পারতো, যেখানে থাকে। সে লিঙ্কটা দিয়ে দিলে হয়। তাহলে আমি এখান থেকে কপি করে একটা লিঙ্ক নিয়ে আসি, এই যে এই লিঙ্কটা, ঠিক না? এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখন দেখি কি হয়, রিফ্রেশ করি, নাই, অ্যাবাউট পেজে ওই ইমেজটা নাই। আমি যদি একটা অল্টার ট্যাগে কিছু লিখে দিই, অ্যাবাউট ইমেজ লিখে দিই, অ্যাবাউট ইমেজ, এই যে অ্যাবাউট ইমেজ, হ্যাঁ, আমার ওই ইমেজটা পাই নাই। একই তো লিঙ্ক দিলাম, একই লিঙ্ক দিলাম, কিন্তু আমার ইমেজটা পাই নাই। কেন পাই নাই? কারণ আমি এখানে আবার রিপিট করতেছি, দেখেন আমি এসে পেজেসের ভিতরে। এখন এটা হচ্ছে এই অ্যাবাউটের জন্য এটা হচ্ছে রুট ফোল্ডার, বাট এটা কিন্তু মেইন রুট ফোল্ডারে নাই। তাহলে অ্যাবাউট আছে পেজেসের ভিতরে। আমি যে বলছি অ্যাসেটস, তুমি এই অ্যাবাউট পেজ, তুমি অ্যাসেটসকে দেখো। আপনি দেখেন তো অ্যাবাউটের পাশে অ্যাসেটস নামে কি কিছু আছে? এটার আশেপাশে অ্যাসেটস নামের কোনো ফোল্ডার আছে? তাহলে সে কীভাবে পাবে? অ্যাসেটস তো ওর পাশে নাই। অ্যাসেটস ইন্ডেক্সের পাশে ছিল বলে আমি সরাসরি লিখছি, তাই সে পাইছে। ইন্ডেক্সের পাশে অ্যাসেটস, তাই আমি অ্যাসেটস লিখছি, পেয়ে গেছি। বাট অ্যাবাউটের পাশে তো আর অ্যাসেটস নেই, ঠিক কি না? তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যদি অ্যাসেটসের কাছে যাইতে চাই, হ্যাঁ, অ্যাসেটসের কাছে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি রিপিট করতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন এখান থেকে অ্যাসেটস ফোল্ডারে যাব। কিভাবে যাব? তার মানে আমাকে বের হয়ে আসতে হবে, ঠিক কি না? আমি এখানে আছি, আমাকে ব্যাকে আসতে হবে না? ব্যাকে আসলাম, তারপর আমি অ্যাসেটসকে খুঁজে পাবো। কথা কি সঠিক না? তাহলে আমাকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমাকে প্রথমত কথা হচ্ছে আমাকে বের হয়ে আসতে হবে, ইন্ডেক্স এই অ্যাবাউট থেকে বের হয়ে আমাকে রুটে চলে আসতে হবে, মেন রুটে, ইন্ডেক্সের রুটে আসতে হবে, তারপর আমি অ্যাসেটসকে পাবো। তাইলে আমি বের হওয়ার জন্য যে সাইনটা, আমি এটা পুরোটাকে এখন আবার কেটে দিচ্ছি। বের হওয়ার জন্য ডাবল ডট স্ল্যাশ, খেয়াল করবেন, ঢুকার জন্য শুধু স্ল্যাশ, আর বের হওয়ার জন্য ডাবল ডট স্ল্যাশ। এই জায়গাটা কিন্তু পরে আর রিপিট করব না,
ডাবল ডট স্ল্যাশ, তার মানে আমি বের হয়ে গেলাম। দেখেন এখন আমার এগুলো সাজেশন দিচ্ছে, এই যে অ্যাসেটস। তার মানে আমি এখন কোথায় আসলাম, ডাবল ডট ডট স্ল্যাশ দেওয়া মানে আমি এই যে এখানে ছিলাম, ইন্ডেক্স ফাইলে ছিলাম, অ্যাবাউট ফাইলে। অ্যাবাউট থেকে খেয়াল করেন আমি ডাবল ডট স্ল্যাশ দেওয়া মানে বের হয়ে চলে আসলাম। এখন আমি অ্যাসেটসকে পাইয়ে গেছি, এখন আমি অ্যাসেটসকে পাইছি। এখন আমি লিখবো অ্যাসেটস, তার ভিতরে ইমেজেস, তার ভিতরে যে কোনো ছবি হইতে পারে, দিয়ে দিলাম। এখন দেখেন আমি চলে আসছি। তার মানে খুব গুরুত্বপূর্ণ, বের হওয়ার জন্য ডাবল ডট স্ল্যাশ, এবং আবার দেখেন এখানে আমি ঢুকছি, ঢুকার জন্য শুধু স্ল্যাশ, ঢুকার জন্য শুধু স্ল্যাশ, আর বের হওয়ার জন্য ডাবল ডট স্ল্যাশ। সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোবাইল অ্যাপ্লিকেশান, ডেস্কটপ অ্যাপ্লিকেশান, তারপর হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশান, সব জায়গায় একই নিয়ম। এক জায়গায় শিখলেন মানে আজীবনের জন্য শেখাটা আপনার হয়ে গেল। আমি আরেকটা উদাহরণ দিব, আমি পেজেসের ভিতরে এখন আরেকটা ফোল্ডার নিব। হ্যাঁ, এরকম টেমপ্লেট পার্ট থাকে, এগুলোকে এক একটা টেমপ্লেট বলে। হ্যাঁ, তো আমি আচ্ছা আমি লিখতেছি টেমপ্লেট পার্টস, একটা ফোল্ডার নিলাম। দেখেন এখানে কিন্তু আমি হাইপেন দিছি, স্পেস রাখি নাই। এই ভুলটা কখনো করবেন না, কারণ এটা একটা লিঙ্ক হবে, লিঙ্কের মধ্যে স্পেস রাখতে হয় না। হ্যাঁ, হয় ক্যাবেল কেসে লিখবো, না হলে হাইপেন দিব, স্পেস রাখা যাবে না। অ্যাবাউট মি, এই মিটাতে ইয়ে হবে না, বা অ্যাবাউট আজ স্পেস হবে না, ঠিক আছে। টেমপ্লেট পার্ট, এটার ভিতরে আমি আরেকটা পার্ট, আরেকটা ইয়ে নিচ্ছি, কি যেন বলে, ফাইল নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি, ধরেন কি লিখবো, সার্ভিস দিলাম। হ্যাঁ, সার্ভিসেস ডট এইচটিএমএল, সার্ভিস পোর্টফোলিও বিভিন্ন জিনিস থাকে না, সার্ভিসেস দিলাম। এবার এখানে আসি, তাহলে আমার পেজেসের ভিতরে টেমপ্লেট পার্টের ভিতরে সার্ভিসেস ডট এইচটিএমএল, এখানে আমি আবার এইচটিএমএল ইনিশিয়াল মানে ইয়ে করলাম, শুরু করলাম। এটার নাম সার্ভিসেস দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সার্ভিসেস, এখান থেকে এখন আমি একটা ইমেজকে লিঙ্ক করাবো, একটা আইএমজি ট্যাগ নিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে খেয়াল করেন, এখন আমি অনেক ভিতরে আছি। এখন আমার ইমেজ আছে এক জগতে, আর আমার সার্ভিসেস পেজ আছে আরেক জগতে। ইমেজ আছে অ্যাসেটসের ভিতরে, ইমেজেসের ভিতরে, তারপর ইমেজ। আর আমার পেজটা আছে পেজেসের ভিতরে, টেমপ্লেট পার্টের ভিতরে, তারপর সার্ভিসেস। কীভাবে লিঙ্ক করাবো, তাহলে আমাকে বের হয়ে আসতে হবে। প্রথম আমাকে বের হইতে হবে, ডাবল ডট স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমি আসবে এখন এই যে এক ধাপ উপরে আসবো। এখনও কিন্তু অ্যাসেটস নাই, কথাটা বুঝেন, এখনও কিন্তু অ্যাসেটস নাই। এক ফোল্ডার বের হয়েছে, এই যে এক ফোল্ডার বের হয়েছে, আমাকে আরেক ফোল্ডার বের হইতে হবে। আবার দিব ডাবল ডট স্ল্যাশ, আমাকে আবার দিতে হবে ডাবল ডট স্ল্যাশ। তারপর এখন আমি অ্যাসেটস পেয়ে যাব, অ্যাসেটস ইমেজেস, যে কোনো একটা ইমেজ, ঠিক আছে। এখন আমি অ্যাবাউট পেজ থেকে যদি এটাতে যাই, এখানে আছে কি, বা আমি এখান থেকে যদি এটাকে ব্রাউজ করি, পেজেস, টেমপ্লেট পার্ট, সার্ভিসেস ডট এইচটিএমএল, এই যে দেখেন ইমেজটা চলে আসছে। এতক্ষণে কিন্তু বোঝার কথা। আচ্ছা, তারপরও আরও যাতে বুঝতে পারেন আমি আরও একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা মেনুর সময় খুব কাজে লাগে, আমরা যে উপরে মেনু বানাই না, হ্যাঁ, মেনুর সময় খুব কাজে লাগে। আমি এখন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার একটা লিঙ্ক করবো, এই যে ক্লিক অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। হ্যাঁ, আমি আগে কয়েকটা বিআর ট্যাগ নিয়ে নেই, ব্রেকিং ট্যাগ, কারণ এটা আমি সবার উপরে দিব, দুইটা ব্রেকিং ট্যাগ দিছি। হ্যাঁ, এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখবো, অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি গো অ্যাবাউট, গো অ্যাবাউট পেজ। হ্যাঁ, এই স্টেপের মধ্যে তাইলে আমার অ্যাবাউট পেজ কই আছে, ইন্ডেক্স পেজে আছি, কিন্তু খেয়াল করেন এখন কিন্তু আমি ইন্ডেক্সে আছি। হ্যাঁ, আমি একটু আরও কঠিন করে দেখাচ্ছি, মানে একটু ডেপথে দেখাচ্ছি। আমি আছি ইন্ডেক্স পেজে, আমি যাব অ্যাবাউটে, তাহলে এটা কিন্তু খুব সহজ, কারণ ইন্ডেক্স তো রুট। ডাট জাস্ট লিখে দিলে হবে, বা একটা ডট স্ল্যাশ। একটা ডট স্ল্যাশ মানে হচ্ছে কারেন্ট পেজ, আর দুইটা ডট স্ল্যাশ মানে হচ্ছে বের হয়ে আসা। দুইটা ডট স্ল্যাশ মানে বের হয়ে আসা, আর একটা ডট স্ল্যাশ মানে কারেন্ট ফোল্ডার। আপনি একটা ডট স্ল্যাশ দিতে পারেন, শুধু স্ল্যাশ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ইচ্ছা। তো একটা ডট স্ল্যাশ দেওয়াটা গুড প্র্যাকটিস। হ্যাঁ, অ্যাসেট আমি যাব কোথায়, সরি অ্যাসেটসে তো যাবো না, ভুল করে ফেলছি। একটা ডট স্ল্যাশ,
আমি পেজেসের ভিতর যাই, এই যে অ্যাবাউটকে দেখাই দিলাম। এখন দেখেন আমি ইন্ডেক্সে যাই, এই যে এখানে আমার ইন্ডেক্সটাকে পাবো, এই যে এখানে ইন্ডেক্সটা আছে, এই যে গো অ্যাবাউট পেজ, খেয়াল করে দেখেন গো অ্যাবাউট পেজে ক্লিক করার সাথে সাথে আমি অ্যাবাউট পেজে চলে আসছি। হ্যাঁ, কারণ আমি এই পেজের লিঙ্কটা, এই যে .html, আমি ওই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি লিখবো, আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব, নিয়ে এখানে দেবো কন্ট্যাক্ট পেজ নামের একটা আছে পেজেসের ভিতরে, এই যে কন্ট্যাক্ট পেজ, আমি লিখে দেবো গো, যা লিখবো তাই তো, গো কন্ট্যাক্ট পেজ। তাহলে আমি ওটাতে ক্লিক করলে কোথায় যাবো? কন্ট্যাক্ট পেজে চলে যাব। এই যে এটাতে একটু ক্লিক করি, গো কন্ট্যাক্ট পেজ, বিআর ট্যাগ দিয়ে নিই, তাহলে নিচে নিচে আসবে, সুন্দর দেখা যাবে। একটা ব্রেকিং ট্যাগ দিয়ে দিলাম, এই যে নিচে চলে আসছে, গো কন্ট্যাক্ট পেজ, ক্লিক করলাম, আমি এই কন্ট্যাক্ট পেজে আসছে, বাট কন্ট্যাক্ট পেজে কিছু নাই, আমরা কিছু লিখি নাই, এই জন্য এখানে আমরা লিখে দিই কন্ট্যাক্ট, এখানে আমরা একটা h1 দিয়ে লিখে নিতে পারি কন্ট্যাক্ট, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে আমি কন্ট্যাক্ট পেজে চলে আসছি, তার মানে এখন আমি যে পেজে যাইতে চাই অ্যাবাউট এবং কন্ট্যাক্টে যাইতে পারতেছি। এইটুকু বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? এই দুইটা লাইন ইন্ডেক্স থেকে, আমি রুট থেকে করছি, এই দুইটা লাইন এমন কেউ আছেন বুঝেন নাই? পেজেসের ভিতরে অ্যাবাউট, পেজেসের ভিতরে কন্ট্যাক্ট, কারণ আমার ইন্ডেক্সটা আছে কিন্তু রুটে। ইন্ডেক্স থেকে আমি অ্যাবাউট পেজে গেলাম এবং কন্ট্যাক্ট পেজে গেলাম, এমন কেউ আছেন বুঝেন নাই? আপনারা কি লাইনে আছেন নাকি ডিসকানেক্ট হয়ে গেছে? আপনারা শুনতেছেন? রেসপন্স করতেছেন না তো, এইটুকু কি বুঝছেন এই দুই লাইন? আচ্ছা, বুঝলে আমি আরেকটা পেজও দেখাই। আরেকটা পেজ আছে না আমাদের সার্ভিসেস, এই যে টেমপ্লেট পার্টের ভিতরে, সেটাতে যাবো এবার। সেটাতে তাহলে কীভাবে যাব? // দিলাম পেজেস, পেজেসের ভিতরে টেমপ্লেট পার্ট, তার ভিতরে services.html। এখন এখানে লিখে দিই, যা লিখি তাই ইচ্ছা, গো সার্ভিসেস পেজ বা যা কিছু লিখে দিলাম। এখন দেখো এই যে গো সার্ভিসেস পেজ, এখন এখানে ক্লিক করলে কি হচ্ছে, আমি সার্ভিসেস পেজে চলে আসছি। যে আগে একটা ইমেজ শো করেছিলাম সার্ভিসেস পেজে, এখানে আসলে দেখবেন এই যে, বা এখানে উপরে একটা h1 ট্যাগ দিয়ে রাখি, h1 সার্ভিসেস, সার্ভিসেস পেজ। তার মানে আমি ইন্ডেক্স ফাইল থেকে 3টা পেজ করছি, আলাদা 3টা পেজে যেতে পারতেছি। বাট এখন হচ্ছে ট্রিকি পার্ট, যা আমি এই সার্ভিসেস পেজ থেকে আমি এবার রুট ফোল্ডারে যাব, ইন্ডেক্সে যাব। সেটা কিভাবে যাব একজন এসে বলেন? আমি সার্ভিসেস থেকে ইন্ডেক্সে যাব, ইন্ডেক্স তো আমার রুট ফোল্ডার, বলেন। আগে লিখে নেই গো ইন্ডেক্স, অথবা হোম পেজ লিখতে পারি, ইন্ডেক্সটা হচ্ছে আমাদের হোম পেজ, আমি ইন্ডেক্সে লিখব গো ইন্ডেক্স পেজ। বলেন আমি লিঙ্কটা কীভাবে করাবো? এই যে স্ট্যাপের ভিতর লিঙ্কটা কীভাবে দেবো, কেউ একজন এসে বলেন। আরেকজন লোকেশন হচ্ছে এখানে, এই যে টেমপ্লেট পার্টের ভিতরে সার্ভিসেস, আমি এখানে আছি, আমি ইন্ডেক্সে যাব কীভাবে? নিগার সুলতানা, হ্যাঁ সাহস করে বলেন না কেন? // আবার // কারণ আমি 2 ফোল্ডার ভিতরে, তো টেমপ্লেট পার্টের ভিতরে, এই যে তারপর index.html, এই যে সার্ভিসে গেলাম, গো ইন্ডেক্স পেজ, দেখেন আমি আবার ইন্ডেক্সে চলে আসছি, গো সার্ভিসেস গো ইন্ডেক্স। এটা টেকনিক্যাল পার্ট, এটা থেকে এটাকে লিঙ্ক করে দিছি, ওইটা থেকে এটাকে লিঙ্ক করে দিছি, ঠিক না? তো কঠিন কিছু না। হ্যাঁ // দিই, হ্যাঁ যত পিছনে যাইতেছে। এবার আমি একই সাথে আরেকটাকে করব, এখানে এটা বুঝলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এবার আমি ইন্ডেক্স অ্যাবাউট পেজে যাব, গো অ্যাবাউট পেজ, সার্ভিসেস থেকে, খেয়াল করেন এখন আমি সার্ভিসেসে আছি, সার্ভিসেস থেকে অ্যাবাউটে যাব, তাহলে কীভাবে যাব? নিগার সুলতানা বলেন। ওই জন্য ফোল্ডার আবার দেখে নেন,
সার্ভিসেস থেকে এই অ্যাবাউটে যাব। একটু ওয়েট করেন, ডাবল ডট স্ল্যাশ, তারপর আবার কেন, আমি তো একটা ফোল্ডার বের হলে পাইতেছি, একটা ফোল্ডার বের হলে পাইতেছি না। ডাবল ডট স্ল্যাশের পর আর দরকার নেই, তো আমি তো চলে আসছি, আর তো নতুন করে দরকার নেই। এই যে অ্যাবাউট ডট এচটিএমএল, না না এখানে আর দিতে পারবেন, এটা শুধু শুরুর জন্য, এটা শুধু শুরুর জন্য, একবারে শুরুর জন্য হচ্ছে একটা ডট স্ল্যাশ দিতে পারেন, এর ভিতরে না। এই যে দেখেন আমি অ্যাবাউট পেজে চলে যাচ্ছি, গো অ্যাবাউট পেজ, সার্ভিসেস থেকে অ্যাবাউটে চলে আসছি, দেখেন। একইভাবে আমি কন্টাক্টে যাব, ইয়ে বলেন, রুল আমিন চৌধুরী বলেন, আপনাকে তো আঙ্কেল বলতে পারি বা যে কিছু বলতে পারি, হ্যাঁ। না না না, আমরা বাঙালি, আমাদের সিনিয়রদেরকে সম্মান করা এটা আমাদের রীতিনীতি, ঠিক আছে, এটা আমাদের কালচার। এবার আমি কন্ট্যাক্টে যাব, আপনি আমাকে বলেন কিভাবে যাব। আমি একটু কপি করলাম, গো কন্ট্যাক্ট পেজ, আমি কিভাবে যাব আমাকে বলাই দেন। পার্টটা, এখানে আমি পার্টটা লিখবো, এটা খালি করতেছি। আমি কন্ট্যাক্ট পেজে যাব সার্ভিস থেকে, এই সার্ভিসেস থেকে আমি কন্ট্যাক্টে আসবো, এই যে কন্ট্যাক্ট, আপনি বলেন না। তারপর এখান থেকেও খেয়াল করতে পারেন, এই যে এখানে কিন্তু ট্রিটা দেখানো আছে, এই যে দেখেন, এটা জুম করা যায় না, এই জায়গাটা জুম করা যায় কিন্তু এই জায়গাটা জুম করা যায় না, এই যে এখানে ট্রিটা দেখানো আছে। তাহলে আমি দিব ডাবল ডট স্ল্যাশ, তারপর কন্ট্যাক্টে যাব, না আরেকবার তো দিতে হবে না, কারণ আমি যদি সার্ভিস আছি, আমি যদি বের হলে কন্ট্যাক্ট পাইতেছি, আমি এই ফোল্ডারে আছি এখন, আমি তো কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছি, একবারেই হবে। তাহলে ডাবল ডট স্ল্যাশ কন্ট্যাক্ট ডট এচটিএমএল। এখন দেখেন আমি সার্ভিসেস থেকে, এই যে আমি সার্ভিসেসে যাচ্ছি, সার্ভিসেস কই, সার্ভিসেসে আছি, গো কন্ট্যাক্ট পেজ, দেখেন আমি কন্ট্যাক্ট পেজে চলে আসছি, ঠিক না। তাহলে আমার মোট পেজ হচ্ছে 4টা, একটা আছে সার্ভিসেস, একটা আছে অ্যাবাউট, একটা আছে কন্ট্যাক্ট, একটা আছে ইন্ডেক্স। এর মধ্যে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আছে পাশাপাশি, আর বাকি সবগুলো বিভিন্ন ফোল্ডারে, তো আমি লিঙ্ক করে ফেলছি। এবার আমি অ্যাবাউটে যাব, অন্যরা আসেন একটু, তন্ময়, আপনি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডে সম্ভবত, আসেন, শুনতেছেন। আমি এখন অ্যাবাউট পেজে আছি, এটা আগে মনে রাখেন, আমি এখন অ্যাবাউট পেজে আছি, হ্যাঁ। এটা থেকে আমি প্রথমে ইন্ডেক্সে যাব, কিভাবে যাব, গো ইন্ডেক্স, আমি অ্যাবাউটে আছি, আপনি প্রয়োজন স্ট্রাকচার আমি দেখাইতে পারি, এখানে আসেন, এই অ্যাবাউটে আছি, আমি ইন্ডেক্সে যাব, তাহলে কি লিখবো, আবার ডট স্ল্যাশ লাগবে না, শুধু প্রথমের ক্ষেত্রে ডট স্ল্যাশ, ভিতরে ডট স্ল্যাশের দরকার নাই, আমি তো ইন্ডেক্স ডট এচটিএমএল এ বের হলে পাইতেছি, এই যে ইন্ডেক্স ডট এচটিএমএল। তার মানে এখন আমি অ্যাবাউটে যাচ্ছি আগে, হ্যাঁ, অ্যাবাউট পেজে যাচ্ছি, তাহলে অ্যাবাউট থেকে যে গো ইন্ডেক্স পেজে ক্লিক করলে হ্যাঁ আমি পাচ্ছি, এখন অ্যাবাউটে যাইতে পারতেছি, আবার ইন্ডেক্সে চলে আসতে পারতেছি। তাহলে অ্যাবাউট থেকে আমার অন্য 2টা পেজও লিঙ্ক করা দরকার। এবার বলেন আমি কন্ট্যাক্ট পেজে কীভাবে যাব, এটা আপনার জন্য আমি বলে দিব না, গো কন্ট্যাক্ট, আপনি ভাবেন ফোল্ডার দেখেন, কিন্তু কারেক্ট বলতে হবে, গো, হ্যাঁ ওটা তো লেখাটা আমি লিখবো, আপনি প্রয়োজন এখান থেকে ফোল্ডার দেখেন, আগে বলেন না, অ্যাবাউট থেকে কন্ট্যাক্টে যাব, অ্যাবাউট থেকে কন্ট্যাক্টে যাব কিভাবে, না আপনারা অন্য কেউ বলতে পারবেন না, কনফিউজ করেন না ওনাকে, অন্য কেউ বলেন না প্লিজ।
আমি কন্ট্যাক্ট পেজে যাব, কি লিখবো, কেন ডাবল ডট স্ল্যাশ লিখবো বলেন তো? আমি কি বের হওয়ার দরকার আছে? এ তো পাশেই আছে, পাশে না? আমি তো এক পেজে আছি, আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, আমি ডাইরেক্ট লিখে দিতে পারি কন্ট্যাক্ট ডট স্টিভেন। হ্যাঁ, এখানে আমি যখন শুরু হবে, এটা অনেকে ভুল করতেছেন, এটা আমার আর একটু ক্লিয়ার করা দরকার। এই শুরুতে আপনারা চাইলে একটা ডট স্ল্যাশ অথবা শুধু স্ল্যাশ দিতে পারেন, একই কথা, অথবা না দিলেও অসুবিধা নেই। শুরুতে, আবার রিপিট করতেছি, শুধু শুরুতে। এটা তো পাশেই আছে, আমি কেন কষ্ট করবো বলেন? এই যে অ্যাবাউট পেজে, আমরা তো অ্যাবাউট পেজে কাজ করতেছি। এখন গো কন্ট্যাক্ট পেজ, এই যে এটা ইয়ে দিই, আমি ব্রেকিং ট্যাগ দিই নি। এরপর আমি আবার যাব কোথায়, বাকি আছে আরেকটা আছে সার্ভিসেস পেজ। অ্যাবাউট পেজ থেকে সার্ভিস পেজে যাব। আমি কল করতেছি যে কোনো একজনকে, আগে লিখে ফেলি, হ্যাঁ, মানে যেটা লেখাটা আগে লিখে ফেলি, গো সার্ভিসেস। এটা কিন্তু আগামী ক্লাসে হোমওয়ার্ক থাকবে, অতএব খেয়াল করেন। অন্য একজনকে ডাকি, কাকে ডাকি? ইনিকে, আদিত্য বিশ্বনাথ চলে গেছে নাকি? হৃদয় আশা, আপনার ভয় পাওয়ার কিছু নাই, এটা তার ক্লাস না যে মানে আপনি বলবেন। হ্যাঁ, না আরো সুযোগ আছে, আরেক পেজ বাকি আছে। আচ্ছা, এটা সানাম বলেন, আপনার আসল নাম কি? আচ্ছা, আপনি বলেন। আমি সার্ভিস পেজে যাব, অ্যাবাউট থেকে সার্ভিস পেজ, স্ট্রাকচার দেখে নেন, অ্যাডভান্স বলেন না। অ্যাবাউট থেকে সার্ভিস পেজে যাব, অ্যাবাউট থেকে সার্ভিস পেজ, অথবা এখান থেকে ট্রিটা দেখে নিতে পারেন, এটাকে ট্রি বলে আর কি। অ্যাবাউট থেকে সার্ভিসে যাব, বলেন। ডাবল ডট স্ল্যাশ মানে তো বের হওয়া, আমি অ্যাবাউট থেকে তো বের হয়ে গেলে তো এখানে আসবো, কি পেলাম? এখানে কি সার্ভিসেস আছে? আছে নাই, আমি আসি অ্যাবাউটে, আমার তো বের হওয়ার দরকার নেই, বরং আমার ঢুকা দরকার। হ্যাঁ, জাস্ট স্ল্যাশ, আমি অ্যাবাউটে আসি। এক মিনিট, এক মিনিট, এই যে ডট স্ল্যাশ দিলাম, হ্যাঁ, এখানে যে ডট স্ল্যাশটাই আপনারা শুরুতে ডট স্ল্যাশটা ইউজ করবেন। স্ল্যাশ ইউজ করে টেমপ্লেট পার্ট দিব, টেমপ্লেট পার্টের ভিতরে সার্ভিস ডট এসটিএমএল। খেয়াল করেন এখানে ফোল্ডারটা কোথায়, এই যে আমি ডট স্ল্যাশ দিব, অথবা কিছু না দিলে হবে, সরাসরি টেমপ্লেট পার্ট, টেমপ্লেট পার্টের ভিতরে সার্ভিসেস ডট এসটিএমএল। এই এখন আমরা যাই কোডে, অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট পেজ, এই যে গো সার্ভিসেস পেজ, এই যে সার্ভিস পেজে চলে আসছে। সার্ভিসেস পেজ থেকে তো আমি আগেই করে ফেলছি অ্যাবাউট পেজ, তাহলে বাকি আছে কন্ট্যাক্ট পেজ। আমি আগে 3টা লিঙ্ক করে নিই যাতে আপনাদের জন্য একটু সময় সেভ হয়। 3টা লিঙ্ক, প্রথমটা করব, এটা কি পেজ? কন্ট্যাক্ট পেজ। তাহলে দিব গো কন্ট্যাক্ট পেজ, তো কন্ট্যাক্ট পেজে আসি আমরা, হ্যাঁ, গো ইন্ডেক্স পেজ, তারপর লিখব গো অ্যাবাউট পেজ, গো সার্ভিসেস পেজ। এরপর আসলে যে ইয়ে আসতে চাইছিলেন, কি যেন নাম ভুলে গেছি, বিকাশ, আপনি বলেন। আমি কন্ট্যাক্ট 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 থেকে, এখান থেকেও দেখে শেখার একটু অভ্যাস করেন, হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি। আমি আসি কন্ট্যাক্টে, আমি ইন্ডেক্সে যাব, এই যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে যাব, এখান থেকেও দেখতে পারেন, এই যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে ইন্ডেক্সে যাব। হ্যাঁ, তারপর
হ্যাঁ, আমি এই যে ধরেন কন্ট্যাক্টে আছি, আমি ডাবল ডট স্ল্যাশ মানে বের হয়ে আসছি, এই যে বের হইলাম, তারপর আমি এটাতে যাব। এখন কি এটা লিখবো? এই যে এই যে ডাবল ডট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে দেখি তো কন্ট্যাক্ট পেজে যাই, এই যে কন্ট্যাক্ট পেজে আসলাম, গো ইন্ডেক্স পেজ। হ্যাঁ, আমরা ইন্ডেক্স পেজে আসতে পারছি। আমি আবার কন্ট্যাক্ট পেজে যাই, এখানে ইউজ করে নিই, বেকিং ট্যাগ লাগবে আমাদের। এরপর আরেকজন আসেন, কে আসবেন? নিজে থেকে আসেন। রায়হান বলছিলেন এখনো? আপনি একটু বলেন। অ্যাবাউট পেজে যাব, কন্ট্যাক্ট থেকে অ্যাবাউটে যাব, কন্ট্যাক্ট থেকে অ্যাবাউটে যাব কিভাবে? হয়ে গেছে। আরেকজন আসেন। এখন মোটামুটি সবারই ক্লিয়ার হয়ে আসবে। হ্যাঁ, আর কে বাকি আছে? হৃদয়, আশা কি বলছিলেন? মাহির হাসান, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না মাহির হাসান। মাইক্রোফোন অন হয়েছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না। না, মাইক্রোফোন যেহেতু অন করছে তার মানে আছে। আচ্ছা, সানাম এসে আবার বলেন সার্ভিস পেজে কিভাবে যাব? কন্ট্যাক্ট থেকে সার্ভিসেস, এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট, এটা থেকে সার্ভিসেসে যাব। ডট স্ল্যাশ, তারপর স্ল্যাশ সার্ভিসেস ডট এইচটিএমএল। স্ল্যাশ তো অটোমেটিক আসে। হ্যাঁ, তাহলে আমাদের এখন এমন একটা কাজ হয়েছে যে প্রত্যেক পেজ থেকে আমরা প্রত্যেক পেজে যেতে পারবো। দেখেন, অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজ, এইরকম একটা টেমপ্লেট আপনারা আগামী ক্লাসে তৈরি করবেন। আমি কিন্তু প্রত্যেক পেজ থেকে প্রত্যেক পেজে যাইতে পারতেছি। এই যে অ্যাবাউট পেজ বলতেছি, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, ইন্ডেক্স পেজ। হ্যাঁ, ইন্ডেক্স পেজের নামটা আমি পাল্টাই দিই, ইন্ডেক্স এখানে ডকুমেন্ট আছে। হ্যাঁ, হোম লিখে দিই, এটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, ইন্ডেক্স মানে হোম হয় সবসময়। তাহলে আমরা মোটামুটি স্ট্রাকচার শিখে ফেলছি। আমাদের আর HTML এর অল্প কয়েকটা কোড শেখা বাকি আছে, স্পেশালি টেবিল, তারপর হচ্ছে ইউএল এলআই, তারপর হচ্ছে ফর্ম। তিনটা জিনিস, টেবিল, ফর্ম, ইউএল এলআই। হ্যাঁ, তারপর আরও ছোটো ছোটো কিছু পার্ট আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে আর প্রেশার নিব না, আরও হয়তো 2টা ক্লাস লাগবে আমাদের HTML শেষ করতে, কিন্তু ভালোভাবে শেষ হবে যদি আপনারা আজকের ক্লাসটা বুঝেন। তাহলে আপনাদের মোটামুটি HTML এর বলতে পারেন 60% শিখা শেষ। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ এটা লজিক্যাল ব্যাপার। লজিক্যাল ব্যাপার তো আর মুখস্থ করা যায় না, ঠিক না? হ্যাঁ, ইমেজ, অডিও, ভিডিও, ইউটিউব এমবেড করা, ম্যাপ এমবেড করা। হ্যাঁ, আর এটা মনে রাখবেন যে অডিও এবং ভিডিওর ক্ষেত্রে কন্ট্রোল লাগে, এটা মনে রাখবেন। হ্যাঁ, আর আমরা এই যে অ্যাবসলিউট এবং এই যে রিলেটিভ পাথগুলো কিভাবে একটা থেকে আরেকটা লিংক করতে হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি তো আর এক পেজের ওয়েবসাইট বানাবেন না, ঠিক না? অনেকগুলো পেজ থাকবে, তো পেজগুলোতে এভাবে লিংক করাতে হবে। এখন আপনারা দেখতেছেন এগুলো এভাবে আছে, বাট এগুলোতে একটা সময় সাজায় আমরা মেনু বানাবো, ঠিক না? এরকম সাজায় মেনু থাকবে, বিভিন্ন ওয়েবসাইটে মেনু থাকে না, মেনু হবে। এভাবে এই মেনুগুলো লিংক করতে হয়, বুঝছেন? এভাবে।
আপনারা যদি কেউ অ্যাডভান্স লেভেলে থাকেন, যে আগে থেকে জানাশোনা আছে বা হাত মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তারপর বিএস করে আসবেন, এর আগে আসেন না। কারণ ওই যে প্র্যাকটিস করার জন্য মানে মানে একটু খুঁত করে আর কি। আমি যদি আজকে যা দেখাইছি, আমি যদি এগুলো আপনার নোটপ্যাডে দেখাইতাম, আপনার মনে হয় এতক্ষণ এগুলো শেষ করতে পারতাম? কিন্তু শেষ করতে পারতাম না। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, ক্লাস কিন্তু শেষ। হ্যাঁ বলেন। এটা হচ্ছে নোটপ্যাডের থেকে আপনাকে ঠিক করতে হবে। কর্নারে দেখবেন ভিউ লেখা আছে, হ্যাঁ এরকম ভিউ লেখা আছে, ওইখানে গেলে টেক্সট র্যাপ, এই যে ওয়ার্ড র্যাপ একটা শব্দ আছে, এই ওয়ার্ড র্যাপটাকে ক্লিক করে দিবেন। ক্লাস আজকে 3 গেছে না? আর কারো কোনো কোশ্চেন? আপনাকেও একটু কষ্ট করতে হবে, ভিডিওগুলো গ্রুপে দেওয়া আছে এবং কোড সহ। ফেসবুক গ্রুপে সবসময় একটু লক্ষ্য রাখেন, দিন একবার হলো যায়, হ্যাঁ যে কোনো নোটিশ থাকতে পারে। ফেসবুক গ্রুপ থেকে আপনারা পাবেন। আচ্ছা, আমি একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করে দিব। তো আপনাদের যে কোডটা আছে সেই কোডটা কোথা থেকে সবসময় পাবেন, আমি এরকম একটা লেকচার আগে দিতাম সবাইকে, বাট আপনাদেরকে একটু পরে দিচ্ছি। হ্যাঁ, লাইফ টাইম যাতে কোডটা আপনারা পান, লাইফ টাইম। হ্যাঁ, এটা হচ্ছে আমি কোডগুলো রাখি গিট হাবে। গিট হাব হচ্ছে যারা ডেভেলপার, হ্যাঁ ওনাদের কোডগুলো যাতে লাইফ টাইম এখানে অ্যাক্সেস থাকে এবং অন্য ডেভেলপাররা সেটা দেখতে পারে। এই জন্য শুধু ডেভেলপার করতেছে, আসলে ডিজাইনারও যেহেতু ডেভেলপমেন্ট করে, এই জন্য মুখ দিয়ে বেশিরভাগই ডেভেলপার আসে আর কি। হ্যাঁ, এখান থেকে কোডগুলো আপনারা দেখতে পারবেন। কীরকমভাবে দেখতে পারবেন, আমি আগের ব্যাচ থেকে দেখাই। হ্যাঁ, ধরেন আমি 16 ব্যাচ থেকে দেখাই, 2016 ব্যাচ। এই যে এই ব্যাচের আমি যদি লিঙ্কে আসি, ইউআরএলটা খেয়াল করেন, এটাকে ইউআরএল বলে, মেবি সবাই জানেন। এইটুকু হচ্ছে ডোমেইন, এই যে .com পর্যন্ত হচ্ছে ডোমেইন, আর টোটালটাকে বলে ইউআরএল। হ্যাঁ, এই যে ব্যাচ 2016 ANIS 313, এটা হচ্ছে আমার ইউজার নেম, এইভাবে ইউআরএলটা আছে। এটাতে আসলে ধরেন ওদের কিন্তু ক্লাস শেষ। হ্যাঁ, ওরা যদি এখানে আসে দেখেন, ওদের 13 নম্বর ক্লাসের কোডটা ওরা পাবে। 13 নম্বর ক্লাসের কোডটা ওরা পাবে। পাশাপাশি এখন যদি প্রয়োজন হয় যে আমি আগের ক্লাসের কোডগুলো দেখব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 13 কমিট, এই যে কমিট খেয়াল করেন, কমিট লেখাটাতে ক্লিক করলে দেখেন এখানে এখন সবগুলো লিস্ট চলে আসছে। এটা ইনিশিয়াল কমিট ক্লাস 3 4 5 6 7 8 9 10 11 30 17 18, যাই হোক যে ক্লাস ছিল। এখানে এটা তো বুঝতে পারছেন, এটা কোড সাইন অলরেডি কিন্তু বুঝে ফেলছেন। এখনও ধরেন 5 নাম্বার ক্লাসের কোড দরকার, সে যদি এই যে কোড সাইনটাতে ক্লিক করে, তাহলে এই 5 নাম্বার ক্লাসের কোডগুলো সে দেখতে পারবে। তারপর সে এখানে কোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করলে 5 নাম্বার ক্লাসের কোডগুলো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমটা। এবার আসুন আপনাদের ক্লাসে যাই। এই যে আপনাদের জন্য গ্রুপটা হচ্ছে এই, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা সবসময় সেভ করে রাখবেন, যতদিন গিটহাব আছে আপনাদের কোডগুলো এখানে সবসময় সংরক্ষিত থাকবে। কপি করে আমি যে এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু কপি করে আপনার একটা জায়গায় এটা সেভ করে রাখেন, অথবা যদি মনে রাখতে পারেন আরও ভালো। এই যে এই লিঙ্ক, সবাই এই লিঙ্কটাতে ঢুকে যান।
github.com আনিস 3139 ব্যাচ 2020। তো এই যে 2020 এখানে আসলে আপনারা এখন এরকম দেখবেন যে ক্লাস 3 লেখা আছে আজকের যে কোডগুলো, এই কোডে যদি সাইন করেন, সাইন করে ডাউনলোড করলে এখন এতক্ষণ আমি যে কোডগুলো করেছি কোডগুলো পেয়ে যাবেন। এই যে কোডে সাইন করে যদি এখানে ক্লিক করেন, এই যে 3 নাম্বার ক্লাসের যে কোডগুলো এগুলো পাবেন। আপনারা এটা থেকে এটা ফলো করবেন বেশি, এই লেখাটা এখানে ক্লাস 3 লেখা আছে, তার মানে এগুলো 3 নাম্বার ক্লাসের কোড। কোডে লিখে ক্লিক করলে 3 নাম্বার ক্লাসের কোডগুলো পাবেন। পাইছেন কেউ? আচ্ছা, এখন এই যে অনেকের প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে 3 নাম্বার পাইলাম, এই যে রুল আহমদ চৌধুরী এখন প্রশ্ন করতে পারে যে 3 নাম্বারটা পাইলাম, তাহলে গত ক্লাসের কোড কই? প্রথম ক্লাসে তো আর আমরা কোড করি নাই, যেটা ওই যে ইন্ট্রোডিউসিং ক্লাস ছিল। এখন তো আপনার ভিতরে প্রশ্ন, তাহলে গত ক্লাসের কোড কই? এই যে টু কমিট লেখা আছে, টু কমিটস, এখানে ক্লিক করেন। টু কমিটস ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ইনিশিয়াল কমিট। প্রথম ক্লাসটার নামে লেখা থাকে ইনিশিয়াল কমিট। এই ইনিশিয়াল কমিটের এই যে কোড সাইনটাতে ক্লিক করেন, তার মানে এখানে 2টা কমিট আছে। হ্যাঁ, এটাকে মূলত বলা হয় ভার্সন। এই যে আপনারা বিভিন্ন সফটওয়্যারে ভার্সন নাম শুনছেন না, এই ধরেন ভার্সন 1, ভার্সন 2, বাট আমরা এটাকে ক্লাস হিসেবে ইউজ করতেছি। তো আপনার দরকার ভার্সন 1 অথবা ক্লাস 1, এটাতে ক্লিক করেন। এই যে কোড সাইনে ক্লিক করলে দেখবেন যে এই যে ক্লাস 2 চলে আসছে। প্রথম ক্লাস তো আমাদের কোড নাই, কোড সাইনে ক্লিক করে এবার এটাকে ডাউনলোড করেন, প্রথম ক্লাসের কোডটা ডাউনলোড হয়ে যাবে। না বুঝলে প্রশ্ন করেন। তার মানে আমি প্রথম আপনাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কে যাবেন, যাইলে আপনারা সবসময় এখানে দেখবেন লাস্ট ক্লাসের কোড দেখবেন এখানে। যদি অতীতের কোড লাগে তাহলে কি করবেন, কমিটে ক্লিক করবেন, যতটা ক্লাস থাকবে ততটা লিস্ট থাকবে। আর এখানে কি করবেন, ওই ক্লাসের নাম অনুযায়ী যে কোড সাইনে ক্লিক করবেন, ক্লিক করলে তখন এখানে এসে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে কমিটে ক্লিক করার পর টু কমিটস, এই যে কমিট মানে আমি এখানে 2টা কমিট করে রাখছি, একটা হচ্ছে গত ক্লাসের আর একটা হচ্ছে আজকের ক্লাসের। হ্যাঁ, 2 ক্লাসেরটাই করা আছে।